বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18 জুন 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 38তম ক্লাস এবং তামাদি আইনের দ্বিতীয় ক্লাস। দেখেন, গতকাল আমরা বৈধ অপরগতা আলোচনা করছিলাম। বৈধ অপরগতা সম্পর্কে আলোচনা করছে তামাদি আইনের 6, 7, 8, 9। তো তার মধ্যে বৈধ অপরগতা বলতে বোঝা হচ্ছে নাবালকত্ব উন্মাদ জড়বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি যখন মামলার কারণ উদ্ভব হয় ওই মুহূর্তে তিনি ছিলেন বৈধ অপরাধ, মানে ওই নাবালক উন্মাদ বা জড়বুদ্ধ। কারণের পরে যদি তিনি হন তাহলে কিন্তু 6 ধারার সুবিধা আপনি পাবেন না। তাহলে ওই মুহূর্তে যদি আপনি নাবালক উন্মাদ বা জড়বুদ্ধ থাকেন, তাহলে যতদিন পর্যন্ত আপনি ওই 3টা অপরাগতা থেকে মুক্ত না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এটাই হলো বৈধ অপরাগতা। এবং আমি আপনাদের গতকালই পড়াইছিলাম যে 6-এর 1 মানে আপনি মনে রাখবেন একটা অপরাগতা, 6-এর 2 মানে দুইটা, আর 6-এর 3, 4 একাধিক, দুইয়ের বেশি আর কি। এইভাবে এটা দিয়ে চালাই দিবেন। এবং 6 ধারার বিধানাবলী শুধু মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য বা জারি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য। আর 6 ধারার সুবিধা শুধু বাদী দাবি করতে পারে, বিবাদী দাবি করতে পারে না। যদি বলে যে 6 ধারার সুবিধা নিতে কি বাদী বাধ্য? না, বাধ্য না। বাদী নিতেও পারে, নাও নিতে পারে। আচ্ছা, তবে আদালত মঞ্জুর করতে বাধ্য যদি আপনি প্রমাণ করতে পারেন। আচ্ছা, 7 ধারার ক্ষেত্রে বলছে যে আপনি বৈধ অপরগতায় একাধিক ব্যক্তির ক্ষেত্রে, যে দেখা গেল একাধিক ব্যক্তি মামলা করার অধিকারী, কিন্তু এমন সময় দেখা গেল একাধিক ব্যক্তির মধ্যে একজন পাগল বা একজন নাবালক, তাহলে কি যতদিন পর্যন্ত সে সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করবে কিনা, এই ব্যাখ্যাটা দিয়েছে 7 ধারায়। এটা দেখা যাবে যে ওই যে বৈধ অপরাধ তার সম্মতি ছাড়া এর মামলা করার অধিকার আছে কিনা। যদি মামলা করার অধিকার থাকে তাহলে ওর নাবালক থেকে সাবালক হওয়ার দরকার নাই। আর যদি অধিকার না থাকে তাহলে যতদিন পর্যন্ত ওর সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত মামলা দায়ের করা যাবে না। এটা হলো আপনার 7 ধারা। অর্থাৎ 6 ধারার একটা অতিরিক্ত অংশ হলো 7। আচ্ছা, 8 ধারাটা কতদিন আমরা একটু দ্রুত পড়ছিলাম, আপনাদের মনে থাকা উচিত যে 6 ও 7 ধারার যে এক্সেপশন আমরা প্রিলিতে পড়ছি, স্পেশাল এক্সেপশন 6 ও 7 ধারার যে ব্যতিক্রম এটা আলোচনা করছে 8 ধারায়। বলছে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে, অগ্রক্রয় প্রিয়ামশন, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে 6, 7 ধারার বিধান প্রযোজ্য হবে না। অগ্রক্রয়ের মামলা কাকে বলে? আপনারা 3 ভাই, আপনার ভাই জমি বিক্রি করবে অন্য একজন আগন্তুকের কাছে। আগন্তুক মানে হলো স্ট্রেঞ্জার, যার ধরেন অপরিচিত ব্যক্তি। কিন্তু ওই জমি সবার আগে কেনার অধিকারী আপনার ভাই। কিন্তু ভাইয়ের কাছে না বিক্রি করে যদি আরেকজনের কাছে বিক্রি করে ফেলেন তাহলে আপনার ভাই অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারবে। এখন যখন সে অগ্রক্রয়ের মামলার অধিকারী, দেখা গেল ওই মুহূর্তে সে হলো নাবালক বা ওই মুহূর্তে সে হলো উন্মাদ, তাহলে এই ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ গণনার স্থগিত থাকবে না। অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ 1 বছর। তামাদিনের 10 অনুচ্ছেদ অনুসারে ওই 1 বছরের মধ্যেই মামলাটা আপনার, যদি পাগল থাকেন, বৈধ প্রতিনিধির মাধ্যমে আপনার মামলাটা দায়ের করতে হবে। বুঝলেন? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসেন আসেন। আচ্ছা, তো এই ছিল। আচ্ছা, 9 ধারার যে কথাটা বলতেছিলাম আর কি, যে সময়ের অবিরাম চলন, 8 ধারা তো ব্যাখ্যা করে আসলাম। 9 ধারার যে এক্সট্রা যে বিষয়টা হলো যে যে একবার তামাদি মেয়াদ গণনা আরম্ভ হলে অন্য কোনো দ্বারা সেটা থেমে থাকবে না। আর 9 ধারার যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটু মনে রাখা দরকার, যদি পাওনাদার দেনাদারের কাছে কোনো টাকা পয়সা পায়, যেহেতু দেনাদার তার মানে তো অবশ্যই তার কাছে টাকা পয়সা পায়, কিন্তু ওই দেনাদার পাওনাদারের একটা সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে আছে। সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব মানে হলো আমি যার কাছে টাকা পাই, সে, তার কাছে তো আমি টাকা পাই, বরং সে আমার আলাদা একটা জমিও সে দেখাশোনা করে বা বর্গা চাষ করে, ঠিক আছে। তাহলে যতদিন পর্যন্ত সে আমার ওই সম্পত্তিটা দেখাশোনা করতেছে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। যখনই সে এটা ছেড়ে দিল, যখনই সে এটা ছেড়ে দিল তখন মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হলো। বুঝতে পারছেন? তাহলে গতদিন আমরা এই যে উদাহরণ একটা পড়ছিলাম, উদাহরণ একটা কতদিন পড়ছিলাম, আজকে উদাহরণ 2টা পড়ি। উদাহরণ 2, এই উদাহরণ 2টা যদি একটু দেখি, যে বাবু নাবালক থাকা অবস্থায় চুক্তি রোধের মামলা দায়ের করার অধিকারী হয়। নাবালক থাকা অবস্থায় চুক্তি রোধের মামলা করে হলো আপনার কত ধারায় জানেন? 35। চুক্তি রোধের মামলার তামাদি মেয়াদ 1 বছর। বাবু সাবালক হওয়ার একদিন পরে উন্মাদ হয়ে যায়। সাবালক হওয়ার পরে একদিন পরে সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে উক্ত উন্মাদ হওয়ার কারণে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না।
কেন জানেন? কারণ যে যেদিন সাবালক হয়েছে, সাবালক হওয়ার সাথে সাথে তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, তার একদিন পরে উন্মাদ হইলে 9 ধারা অনুসারে আর থেমে থাকবে না। যদি নাবালক হওয়া অবস্থায় উন্মাদ হইতো তাইলে আবার 9 ধারার বিধান প্রযোজ্য হতো না। কারণ সে সাবালক হওয়ার একদিন পরে উন্মাদ হয়েছিল। আর 9 ধারায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে সেক্ষেত্রে পরবর্তী কোনো অপরগত দ্বারা উক্ত মেয়াদ স্থগিত থাকবে না। তাই বাবুকে সাবালক হওয়ার 1 বছরের মধ্যেই মামলাটা করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে বৈধ অপরগতার বিধান শুধু বাদী এবং দিকদারের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে বৈধ অপরগতা অবসান হওয়ার পরে মামলা দায়েরের ক্ষেত্রে বাদী সর্বোচ্চ সময় পেতে পারে কত বছর? 3। এই হলো কথা। তো আমরা দেখেন ভাই, কি প্রশ্ন আছে? তাই কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনার চুক্তি রোধের 3 বছরের কথা বলে নাই? এই শুনে নেই রতিন সাহেব, এই এই দুই লাইনের মাঝে দেখেন একটা গ্যাপ আছে, দেখছেন? এই যে আলোচনার এই উপসংহারটা, এটা হলো সার্বিকভাবে যা এতক্ষণ ধরে আলোচনা করছি সেটার অংশ। এই 2 নাম্বার উদাহরণে বলে নাই যে 3 বছর পাবে, বুঝেন নাই বোধহয়। যদি এই জায়গা, এই ধরেন তাই বাবুকে সাবালক হওয়ার 1 বছরের মধ্যে মামলা করতে হবে, এই এর সাথেই আলোচনার পরিশেষে বলা যায় যে তাইলে বলতেন যে এটা হলো উদাহরণ 2 এর অংশ, কিন্তু এটা কিন্তু উদাহরণের 2 এর অংশ না। জি, বুঝতে পারছেন? আচ্ছা, কে বুঝতে পারেন নাই? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, যা বুঝছেন ওইটুকুই দরকার, সব জিনিস বোঝার দরকার নাই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখি, দেখেন। এই দেখেন, সকল অপারগতাই আইনের দৃষ্টিতে বৈধ অপারগতা নয়। এটা হলো প্রশ্নে আসছে যে সকল অপারগতাই আইনের দৃষ্টিতে বৈধ অপারগতা নাই, যাই আসুক না কেন বৈধ অপারগতা আসলেই লিখতে হবে 6 ধারা। এবং লাস্টে বলছে এই প্রশ্নটার যে বৈধ অপারগতার অ্যাকচুয়ালি কি কি সুবিধা আছে। এখন আপনাদের এখানে আপনার মনে কি বলে বৈধ অপারগতার, আমরা যদি এই উত্তর নাও পড়ি, এমনি একটু মনে মনে ভাবি বৈধ অপারগতার সুবিধাটা কি বলেন তো? বৈধ অপারগতার সুবিধা অবশ্যই বাদী পাই। বাদী তার অসুস্থতার কারণে, মানুষের যৌক্তিক কারণ থাকতে পারে, তো সেই কারণে সে পরবর্তীতে সে মামলা করার জন্য একটা এক্সট্রা সময় পাচ্ছে, নাকি? তাহলে এছাড়াও আর কি কি সব সম্বলিত সুবিধা আছে একটু যদি দেখি। যে বৈধ অপরাগতার ক্ষেত্রে অন্যতম প্রধান সুবিধা হচ্ছে বাদী যতদিন বৈধ অপরাগ থাকে ততদিন পর্যন্ত তার মামলা করার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকে, এবং উক্ত অপরাগতা আর আন্ডারলাইন করবেন অবসান হওয়ার পর। কি হওয়ার পর বলেন? অবসান হওয়ার পর তামাদি আইনের গোল্ডেন 8 ধারা অনুসারে সর্বোচ্চ 3 বছর সময় পাবে। এখানে সর্বোচ্চ 3 বছর মানে কি? একদিন থেকে শুরু করে 3 বছর। 3 বছর মানে এই না যে 3 বছর ফিক্সড, 3 বছর কিন্তু ফিক্সড না। আচ্ছা, এছাড়া বৈধ অপরগতার ক্ষেত্রে যতদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকে ততদিন সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলকটা আন্ডারলাইন করে, মানে যতদিন স্থগিত থাকবে এই সময়টা বাদ দেওয়া আদালতের জন্য কিন্তু বিবেচনামূলক না। এটা কি বলেন? এই যে আরিফ সাহেব বলে ফেলছে বাধ্যতামূলক। জি। আচ্ছা, তারপরে দেখেন বৈধ অপরগতার সুবিধা। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন ভাই, ইংরেজিতে লিগাল ডিসেবিলিটি বলে, বাট বাংলায় বৈধ অপরগতাও বলে, আইনগত অক্ষমতাও বলে। এখন বৈধ অপরগতা শিখে গেলেন, আসছে আইনগত অক্ষমতা, বললেন যে এই জিনিসটা তো আমাদের আইনে পড়ি নাই। কিন্তু বৈধ অপরগতাও যা, আইনগত অক্ষমতাও তাই। বৈধ অপরগতার সুবিধা শুধুমাত্র মকদ্দমা দায়েরের অধিকারী ব্যক্তি নন, আন্ডারলাইন করেন, বরং তার বৈধ প্রতিনিধি ক্ষেত্র বিশেষে উপভোগ করে থাকেন। বৈধ প্রতিনিধি পায় না, মানে এক ব্যক্তি যদি পাগল অবস্থায় মারা গেছে তাহলে তার যে বৈধ প্রতিনিধি আছে, ছেলে এই যে সবসময় থাকা লাগবে এমন তো কোনো কথা নাই, মেয়েও তো থাকতে পারে। মেয়েও নাই, শুধু ওয়াইফ আছে, সেও তো বৈধ প্রতিনিধি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে একটা প্রশ্ন আছে C নাম্বারে। আগে আপনাদের হাতে কি প্রশ্নপত্রটা আছে? 3-এর, সরি, 4-এর C নাম্বার প্রশ্নটা একটু দেখেন, 4-এর C। আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন তো কথা না?
নাবালক থাকাকালীন সময়ে, দেখেন আন্ডারলাইন করেন, নাবালক থাকাকালীন সময়ে কামালের মামলা করার অধিকার জন্মে। মামলা করার অধিকার জন্মে মানে হলো কজ অফ অ্যাকশন শুরু হয়েছে। কজ অফ অ্যাকশন যখন শুরু হয়েছে ওই মুহূর্তে সে কি ছিল? নাবালক। সাবালক হওয়ার আগেই কামাল মারা যায়, মানে সে সাবালক হওয়ার আগেই কামাল মারা গেছে। এবং উক্ত অধিকার তার নাবালক ছেলের উপর বর্তায়। মানে কামাল নাবালক অবস্থায় মারা গেছে, আবার তার যখন মানে তার মারা যাওয়ার পর তার যে বাচ্চা আছে সেও কি নাবালক। তাহলে ছেলের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা কখন শুরু হবে বলেন তো? ওই ওই তার ছেলে যখন 18 বছর বয়স্ক হবে তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখন আপনাদের অনেকের মনেই সন্দেহ শুরু হয়ে গেছে যে নাবালক লোকের আবার নাবালক ছেলে থাকে কিভাবে, কি দেখেন তো, গুগলে গিয়ে সার্চ দিয়েন, গুগলে গিয়ে সার্চ দিয়েন যে মানে সর্বকনিষ্ঠ পিতা, দেখেন যে একজনের বয়স 12 বছর, সে সর্বকনিষ্ঠ পিতা। তাহলে দেখেন, আর এই জিনিস নিয়ে তো সন্দেহের দরকার নাই, প্রশ্নে যা আছে তার মানে তার নাবালক ছেলে আছে। বলেন। আচ্ছা ধন্যবাদ। সাবালক হওয়ার পর এই জায়গায় দেখেন একটা জিনিস দেখেন, মামলা করার কোন ধরনের মামলা তাই কি বলছে, এটা কিন্তু বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি 8 ধারায় বলবো যে সে সাবালক হওয়ার পর সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। আর আপনার যদি মন চায় আমি আরো লিখবো, তাহলে ব্যাখ্যা দিবেন যে অমুক মামলা হইলে 3 বছর, আর যদি কোনো মামলার তামাদি মেয়াদ 6 মাস, তাইলে পাবে কত? 6 মাস। জি। বাট সময় কম, অপ্রাসঙ্গিক কথা লেখার এত দরকার নাই। আমার মোটামুটি প্রশ্নে যা জানতে চাইছে সেই ধারাটা ফোকাস করবেন। আচ্ছা, আবার আজকে আবার কে জানি বললো খাতা দেখার সময় এক এক লাইন ফাঁকা রেখে গেছে, মানে এক এক পাতা ফাঁকা রেখে গেছে, যদি সময় পাই তাহলে এই ফাঁকা পাতা লিখবে। ঠিক আছে, পরে আর লিখতে পারে নাই, কে জানে আনারুল হক সাহেবই মনে হয়। তো এরকম করেন না ভাই। দেখ- আচ্ছা, তো তাহলে আমরা এটা এটা পারবেন, এই 6 ধারা লিখতে হবে, বিস্তারিত ব্যাখ্যা আর করলাম না, মোটামুটি মূল সমস্যাটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নটায় দেখি, দেখেন এটা খুব সাম্প্রতিক সময় এসেছিল, সর্বশেষ বিজিএস পরীক্ষায় আসছে বোধহয়। দ্য লিমিটেশন অ্যাক্ট এর 6 ও 17 ধারার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। 6 ধারা আর 17 ধারার বৈশিষ্ট্য। 6 ধারার কি কি বৈশিষ্ট্য আছে আর 17 ধারার কি কি বৈশিষ্ট্য আছে। তার আগে আমার বৈশিষ্ট্য পড়ার আগে বোঝা দরকার 6 ও 17 ধারা। আপনারা এই জায়গায় এই মুহূর্তে যারা আছেন, কে কে বুঝেন না? 6 ধারায় কি আছে বুঝেন না, 17 ধারায় কি কি আছে বুঝেন না, কে কে বুঝেন না বলেন। 17 ধারা বুঝেন না, আর আর রুবেল বুঝে না, আর কে বুঝে না? বাদন বুঝে না। ধন্যবাদ। 17 ধারা হলো, রুবেল শুনেন, 17 ধারা হলো, আপনি প্রথমত মনে রাখবেন যে একজন ব্যক্তি মামলা করার অধিকারী, কিন্তু যতদিন পর্যন্ত সে বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার মামলা করার কারণ উদ্ভব হয় নাই। যখন সে মারা গেছে তখন মামলা করার কারণ উদ্ভব হয়েছে, তাহলে তার বৈধ প্রতিনিধিরা মামলা দায়ের করতে পারবে। এটা হলো 17-1। ঠিক আছে, এখন কথা আছে, দেখা গেল যে আপনার কথাই ধরি যে আপনি একজনের কাছে 1 লাখ টাকা পান। এখন যতদিন আপনি বেঁচে আছেন তার কাছে টাকা চাইতেছেন, সে বলে যে ভাই আমি আর্থিক সমস্যার মধ্যে আছি, আজ দেব কাল দিব, বলতে 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 সে বলে নাই যে দিব না, বলতে বলতে রুবেল মারা গেছে। এখন রুবেল মারা যাওয়ার পরে রুবেলের আবার নাবালক সন্তান আছে। রুবেলের নাবালক সন্তান যায় বলছে যে আমার বাবা আপনার কাছে 1 লাখ টাকা পাই, আমরা কষ্টের ভিতরে আছি, টাকা দেন। সে বললো যে তোমার বাবার টাকা আমি দিতে পারবো না, তাহলে ওই দিন থেকে মামলা করার কারণ উদ্ভব হলো। কিন্তু ওই মুহূর্তে রুবেলের ছেলে যে মামলা করবে, রুবেলের ছেলে আবার কি বলো, তাহলে সে সাবালক হওয়ার পরে তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বাট রুবেলের ছেলে যদি ওই মুহূর্তে সাবালক হতো তাহলে আর তার অপেক্ষা করা লাগতো না, সে সাথে সাথেই মামলা করতে পারতো। এটাই হলো আপনার 17-1, বুঝছেন? আর 17-2 হলো যে যতদিন পর্যন্ত রুবেল বেঁচে ছিল ততদিন ওই লোকটা বলছে, রুবেলও বেঁচে আছে, যার কাছে টাকা পায় সেও বেঁচে আছে,
ওই লোকটা বলছে ভাই দিব 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 করতে করতে ওই লোক মারা গেছে, রুবেল কিন্তু বেঁচে আছে। এখন রুবেল যখন ওই লোকের বৈধ প্রতিনিধির কাছে গিয়ে বলল যে আমি তো অমুকের কাছে এত টাকা পাই, 1 লাখ টাকা পাই, তো তারা বললো যে 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নাই, অথবা 1 লাখ টাকা আমরা দিতে পারবো না, অথবা রুবেল এরকম কোনো কথা আমাদের বলে যাই নাই। তার মানে ওই দিন থেকে মামলা করার কারণ উদ্ভব হলো। তার মানে ওই লোকটা যদি বেঁচে থেকে অস্বীকার করতো, তাহলে রুবেল ওই লোকের বিরুদ্ধে যেরকম মামলা করতে পারতো। ওই লোক বেঁচে নাই, ওই লোকের বৈধ প্রতিনিধি বিরুদ্ধে রুবেল এখন মামলা দায়ের করতে পারবে। এটাই হলো 17-2। না, 17-2 যেহেতু বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আর বিবাদীর ক্ষেত্রে তো বৈধ অপরগতার বিধান প্রযোজ্য না, নাকি? হ্যাঁ, নাবালক, ওই বিবাদী যদি নাবালকও থাকে, বিবাদীর বিরুদ্ধে 17-2 মামলা দায়ের করা যাবে। আর 17-3 মানে উপধারা লাস্টের যেটা, সেখানে বলছে যে 17 ধারার এই বিধিবিধান কিছু কিছু মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। সেই মামলাগুলো হলো আপনার অপ্রক্রয়, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, আর একটা হলো কি বলে বংশগত বদলাম। বুঝছেন? আচ্ছা, এখন আমরা উত্তরে চলে আসি। এখন আমি যদি বলি 6 ধারার বৈশিষ্ট্য কি, 6 ধারায় বৈধ অপরগতা, 6 ধারা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 6 ধারার কয়টার কথা বলছে? 3টার কথা বলছে। 6 ধারা শুধু বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। 6 ধারার যখন উদ্ভব হয় ওই মুহূর্তে তাকে বৈধ অপরাধ থাকা লাগবে। আর 17 ধারার বৈশিষ্ট্য যদি বলি, যে 17 ধারার অবশ্যই কোন পক্ষগণের মৃত্যুর কথা বলা হয়েছে, মানে 17 ধারা প্রযোজ্য হয় যখন কোনো ব্যক্তি মারা যায়। আর 17 ধারার ক্ষেত্রে 6 ধারার বিধানাবলী কখনো প্রযোজ্য হতেও পারে, আবার নাও পারে। 17 ধারা কিছু নির্দিষ্ট সংখ্যক মামলার ক্ষেত্রে অমুক 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 মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এই তো। এবার আমরা একটু বৈশিষ্ট্যে চলে আসি। দেখেন, তামাদি আইন 1908-এর 6 ধারার বৈধ অগ্রগতা এবং 17 ধারার মামলা অধিকার অর্জনের পূর্বে বাদী বা বিবাদের মৃত্যুর ফলাফল ফল ফলা হয়ে গেছে, একটু ঠিক করে নিয়েন। ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিম্নে এই ধারা দুইটি বৈশিষ্ট্য সহ আলোচনা করুন। যদি আপনার প্রশ্নের মার্ক থেকে 5, তাহলে একটু, এতদিন তো পরীক্ষা বেশ কতগুলা দিয়েছেন, একটু আন্দাজ আসার কথা যে আমার কতটুকু লেখা উচিত বা কতটুকু লেখা উচিত হবে না। তো 6-1, 6-2, 6-3, 6-4 এগুলো আর আমি ব্যাখ্যা করলাম না। যদি একেবারে সময় কম থাকে তাইলে আর 6-1, 2, 3, 4 এগুলো ব্যাখ্যা করার দরকার নাই। আগে বৈধ অপরগতা কি হালকা একটু আলোচনা করেই 6 ধারার বৈশিষ্ট্যে চলে আসবেন। 6 ধারার বৈশিষ্ট্যে আমরা চলে আসি। দেখেন, 6 ধারা শুধুমাত্র মূল মামলা বা জারি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা বৈশিষ্ট্য। 6 ধারা শুধুমাত্র বাদী বা ডিক্রিদারের ক্ষেত্রে প্রযোজ্য। বিবাদী 6 ধারার সুবিধা পেতে পারে না। আপিল, রিভিউ, রিভিশন বা অন্যান্য আবেদনের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য না। তারপরে দেখেন, বাদীর বৈধ প্রতিনিধিও 6 ধারার সুবিধা পেতে পারে। অগ্রকরের মামলার ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য না। বৈধ অগ্রগতার অবসানের ক্ষেত্রে 8 ধারার বিধান অনুসারে মামলা দায়েরের সর্বোচ্চ সময় পাওয়া যাবে কতদিন? 3 বছর। এই তো 6 ধারার মোটামুটি বৈশিষ্ট্য। এখন আমরা যদি 17 ধারায় চলে আসি, 17 ধারাটা হলো যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। এই 17 ধারাতে এতক্ষণ ব্যাখ্যাই করলাম, তো এটা আর বিস্তারিত পড়তেছি না, সরাসরি 17 ধারার বৈশিষ্ট্যে চলে আসি। দেখেন যে 17 ধারার বিধান বাদী ও বিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য নাকি? কিন্তু 6 ধারার বিধান কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে, শুধুমাত্র বাদীর ক্ষেত্রে। 17 ধারার বিধান অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। মামলা করার কারণ উদ্ভবের পূর্বে যদি বাদী বা বিবাদী মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে 17 ধারার প্রযোজ্যতা শুরু হয়। মানে যখন কারণ উদ্ভব হয়েছে তার আগেই তারা নাই। অ্যাকচুয়ালি এখানে বাদী বা বিবাদী মৃত্যুবরণ করা কথাটা ভুল। অ্যাকচুয়ালি বললে যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মামলা করার অধিকারী ব্যক্তি মারা গেছে। বাদী বিবাদী বলতে বোঝানো হচ্ছে যে ওই লোকটা বেঁচে থাকলে তিনিই বাদী হতেন। আচ্ছা, 17 ধারার প্রকৃত সুবিধা লাভ করে বাদী বা বিবাদীর বৈধ প্রতিনিধিরা, মানে যে মামলা করার অধিকারী তার বৈধ প্রতিনিধিরা, কারণ বৈধ প্রতিনিধিরাই তো বাদী বিবাদী পরবর্তীতে হয়। অগ্রক্রয় বা স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বংশগত পদ লাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে 17 ধারার বিধান প্রযোজ্য হবে। কোনো প্রশ্ন আছে কিনা 6 আর 17 নিয়ে? আপনাদের কোনো অনলাইন অফলাইনে যে সকল ভাই বোন আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন, কখনো কখনো একটা অনুচ্ছেদ জানলে
আপনি একটা পুরো 5 মার্কের প্রশ্নের উত্তর লিখতে পারেন। তার প্রমাণ হচ্ছে এই যে ঘটনার, এই যে একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়বো, এটা একটু পড়ি দেখেন। নাবালক এক্স এর সম্পত্তি, এক্স একজন, ধরেন একজন নাবালক সন্তান, সে নাবালক, তার মাতা ওয়াই বৈধ কর্তৃত্ব ছাড়াই 2012 সালে বিক্রি করেন। দেন এক্স একটা সম্পত্তির মালিক, এখন তার মাতা ওই সম্পত্তিটা বিক্রি করে দিছে বৈধ কর্তৃত্ব ছাড়া, মানে অ্যাকচুয়ালি তার বিক্রি করা কি হয় নাই, ঠিক হয় নাই। এক্স 2018 সালে স্বাবলম্বন অর্জন করেন। সে, তাহলে তার জন্ম একেবারে কাটায় কাটায় 2000 সালে, সে সাবালক হইতে কত সালে, 2018 সালে। এক্স উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য 2023 সালে মকদ্দমা করতে চান, মানে তিনি ওই সম্পত্তির দখল উদ্ধারের জন্য মামলা করতে চান কত সালে, 2023 সালে। সে সাবালক হয়েছে কবে, 18-তে, আর মামলা করতে চায় কবে, 23 সালে। মকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি উল্লেখে এক্স কে পরামর্শ দিন। এখন আমরা যদি না জানি তাহলে অনেক জিনিস মাথার ভিতরে আসবে। দখল উদ্ধার ভাব্য বোধহয় 6 মাস, বা কখনো 12 বছর সত্য সহ দখল। বাট অ্যাকচুয়ালি এখানে যেটা জানতে চাইছে সেটা হলো আমাদের তামাদি আইনের আর্টিকেল 44, সেখানে বলা হয়েছে যদি আপনার মানে নাবালকের সম্পত্তি যদি তার বৈধ কর্তৃত্ব ছাড়া যদি হস্তান্তর করে, তাহলে সেটা সে ওই আপনার পুনরুদ্ধার বা বা ওইটা বাতিলের জন্য মামলাটা করতে হয় 3 বছরের মধ্যে। তার সাবালক হওয়ার কত বছরের মধ্যে, 3 বছর। 44 অনুচ্ছেদে তাই বলছে। তাহলে এখানে সে সাবালক হয়েছে 2018 সালে, কিন্তু মামলা করতেছে কবে, 23 সালে। তাহলে বলেন তো এই মামলা কি হবে, তামাদিতে পারিত হবে। 5 বছর হয়ে গেছে। আচ্ছা, আইনগত পর্যালোচনা যদি দেখি, আলোচ্য অংশে এক্স দখল উদ্ধারের মোকদ্দমা করতে পারবে না, এতে সে তামাদিতে বারিত হবে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলের অনুচ্ছেদ 44 অনুযায়ী নাবালকের অভিভাবক কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করা হলে সাবালক হওয়ার 3 বছরের মধ্যে তাকে মোকদ্দমা দায়ের করতে হবে। আলোচ্য অংশে নাবালকত্ব অবসানের 5 বছর পর সে সম্পত্তি দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে আসে, এক্ষেত্রে তার এরূপ মোকদ্দমা তামাদিতে কি হবে, পারিত হবে। সিদ্ধান্ত, সুতরাং এক্স দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবে না, এতে সে তামাদিতে পারিত হবে। কি আরিফ সাহেব, কোনো প্রশ্ন আছে? যদি এটা দেখা গেল যে স্বার্থের মামলা হতো, তাহলে তাহলে কিন্তু কি? তাহলে কিন্তু সেটা আসলে 12 বছর। যে মামলাই হতো সব একই। দেখেন এ জায়গা ওই সত্যের মামলা আর ওই দখল 6 মাস, এই কারণে এই জিনিস ভাবতেছেন। আচ্ছা দেখেন, এই ঘটনার বর্ণনা আগে, দুষ্ট বুদ্ধি পরে খাটাবেন, আগে ওই জিনিসটা নিজে বুঝে নেবেন। দেখেন, ঘটনার বর্ণনা এটা ওই প্রশ্নে নাই, আমাদের এক্সট্রা। বাবু জোরপূর্বক আলামিনকে তার দখলীয় ভূমি হতে বেদখল করে, আলামিনকে বেদখল করছে, এই কারণে আলামিন রাগ হয়ে পড়তেও আসেনি আজকে। দেখেন, বেদখল হওয়াকালীন সময়ে আলামিন উন্মাদ ছিলেন, মানে যখন তারে বেদখল করছে, মানে যখন কজ অফ অ্যাকশন উদ্ভব হয়েছে ওই মুহূর্তে সে ছিলেন উন্মাদ। 10 বছর উন্মাদ থাকা অবস্থায় এক পুত্র সন্তান রেখে আলামিন মৃত্যুবরণ করেন। মানে সে মৃত্যুবরণ মানে তার বৈধ অপরগতা থাকা অবস্থায় সে মারা গেছে। আলামিনের উক্ত পুত্র কি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন? যদি পারেন তবে কতদিন সময় পাবে, বলেন তো পাবে কিনা। দখল, দখলে বেদখল করে, এখন দখল পুনরুদ্ধারের কথা যদি আমি বলি, যে আপনি দখল পুনরুদ্ধার বলতে যদি আমি 6 মাসের কথা বলি, ওই যে 9 ধারার মামলা, 9 ধারার মামলার কথা, তাহলে ওই পুত্র যখন ওই এক পুত্র সন্তান রেখে আলামিন মৃত্যুবরণ করে, এখন এই পুত্র কি নাবালক তাই কি বলছে, বলছে, বলে নাই। তাহলে আমি এভাবে বলবো যে পুত্র যদি সাবালক হয় তাহলে সাথে সাথেই সে মামলা দায়ের করতে পারবে। যদি সে 9 ধারার মামলা করতে চায় তাহলে সে সময় পাবে কতদিন, 6 মাস। আর যদি সে 842-এর মামলা করতে চায় তাহলে এ জায়গা কবে কি না বলে 10, যদি সে 12 বছর, তো এখন হাতে তো অলরেডি 2 বছর আছে, তাহলে 8 ধারা থেকে পাবে কত, 1 বছর। বুঝেন নাই বোধহয়। 842-এর মামলা করার তামাদি মেয়াদ কতদিন, 12 বছর। সে উন্মাদ ছিল কতদিন, 10 বছর। তাহলে তো 2 বছর তার হাতে আছে, তাহলে তার সন্তান আর পাবে কত, 1 বছর। তাহলে মোট 3 বছর হচ্ছে, বুঝছেন। আর যদি 9 করে তাহলে 8 ধারা অনুসারে পাবে কত, 6 মাস। 6 মাস। এই হলো কাহিনী। আর যদি ব্যাখ্যা দেন
যে যদি তার পুত্র নাবালক হয় তাহলে যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। আর সাবালক হওয়ার পরে ওই একই বিধান, 6 মাস অথবা এই। বুঝছেন? তাহলে এটা কিভাবে লিখবেন এই ব্যাখ্যা আর না যায়, অনেক বড় করে লেখা, বাট মূল কথা কিন্তু একই। বুঝছেন? আচ্ছা, 10, 11 আপনাদের লাগবে না, বাট আমরা জেনে যাব। 10 ধারা আর 11 ধারা, তার মধ্যে 11 ধারা ইতিমধ্যে আমরা জানি। 11 ধারায় কি আছে বিথিকা বলেন তো? বিথিকা, 11 ধারায় কি আছে বলেন, পারবেন? মনে পড়তেছে না? আইন যার বিচার তার। 11 ধারাই আগে শুরু শেষ করি। আচ্ছা, মানে একটা চুক্তি যেখানেই সম্পাদিত হোক না কেন, আপনি যদি মামলা করেন বাংলাদেশি আদালতে, তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে, আদালত যার আইন তার। বুঝছেন? এটার উপর লেক্স পড়ি আমরা, আগে 11 ধারাটাই শেষ করি তারপরে 10-এ যাই। দেখেন বলতেছে যে বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্টস। কোন চুক্তি বিদেশি সম্পাদিত হলেও যদি উক্ত চুক্তি সম্পর্কিত মামলা বাংলাদেশে দায়ের করতে হয়, তবে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। 11 ধারায় লেক্স পরি বা লস অফ এ ফোরাম, যে আদালতে মামলা হবে সেই আদালতের দেশের সেই দেশের আইন প্রযোজ্য হবে, নীতিটি প্রতিফলিত হয়েছে। তো ধরেন আপনার লেক্স পরি টিকা আসছে বা লেক্স পরি সম্পর্কে বললো বা একটা সমস্যামূলক প্রশ্ন বললো, তাহলে এটার সাথে সাথে একটা উদাহরণও দিয়ে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? উদাহরণ দিতে পারবেন? আচ্ছা, আমরা ধারা 10-এ আসি। 10 ধারা, 10 ধারা হলো যে প্রকাশ্য ট্রাস্ট। ট্রাস্ট মানে হলো যে আপনি আপনার সহায় সম্পত্তি বা সম্পত্তি এগুলা দেখাশোনার দায়িত্ব আরেকজনের উপর অর্পণ করতেন, এবং সে হচ্ছে আপনার সম্পত্তির ওসি বা ট্রাস্ট, ট্রাস্ট গঠন করে সে হচ্ছে ট্রাস্টি। ট্রাস্টি। এখন দেখা গেল আমাদের মাসুদ তালুকদার, আচ্ছা, মাসুদ তালুকদার ওনার সকল সম্পত্তি ট্রাস্ট গঠন করে দিয়ে গেছে এই আমাদের আরিফ সাহেবের উপর, এবং ওই ট্রাস্টের মূল উদ্দেশ্য হলো যে দাতব্য উদ্দেশ্যে মানে ওই ট্রাস্ট থেকে যা ইনকাম হবে দাতব্য উদ্দেশ্যে কিছু 50% দান করা, ব্যবহার করা আর কি, ব্যয় করা, আর 50%-এর টাকা দিবে হলো মাসুদ তালুকদারের যে বৈধ প্রতিনিধি আছে তাদের। তো আরিফ সাহেব ট্রাস্টি হিসেবে ওনার দায় দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করে নাই। দেখা গেল উনি দাতব্য উদ্দেশ্যে ব্যয় করতেছে 30%, বৈধ প্রতিনিধির দিচ্ছে 30%, আর উনি নিজে রাখতেছে 40%। তাহলে এখানে আরিফ সাহেব যে কাজটা করছে, ওনার বিরুদ্ধে যদি আপনি ফৌজদারি মামলা করেন, তাহলে মামলা করতে হবে কি মামলা বলেন তো? মনে আছে? ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। ওই যে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনতে যে উনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ওই টাকা পয়সা আত্মসাৎ করছে 2 কোটি কত টাকা যেন। আচ্ছা, তো ওনারে সাজা দিছে 5 বছর। এখন ওনার বিরুদ্ধে আমরা জানি যে দেওয়ানি মামলা, ওনার বিরুদ্ধে ওটি তো ফৌজদারি মামলা হয়েছে, এখন ওনার বিরুদ্ধে দেওয়ানি মামলাও করা যায়। বুঝতে পারছেন? এখন আমরা জানি যে সকল দেওয়ানি মামলা করার একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ থাকে, কিন্তু যখন আপনি মামলাটা করবেন ট্রাস্টের দুর্নীতির কারণে, ট্রাস্টি যে ওসি তিনি যখন কোনো দায় দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করেন নাই, তখন উনার বিরুদ্ধে যে দেওয়ানি আপনি মামলা করবেন ওই দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ওনার বিরুদ্ধে এখনো দায়ের করা যাবে, এটা তামাদি দ্বারা কি হবে না, বারিত হবে না। এই যে একটু পড়ি দেখেন, কোন প্রকাশ্য ওসি বা তার প্রতিনিধিদের বিরুদ্ধে মকদ্দমা কোন সুনির্দিষ্ট আহ, উদ্দেশ্যে মৌখিক বা লিখিতভাবে ব্যক্ত করে যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয়, এবং এরূপ ট্রাস্টের দায়িত্ব যদি কোনো ট্রাস্টির উপর ন্যস্ত করা হয়, এবং উক্ত ট্রাস্টি যদি কোনো দুর্নীতি করে, তবে তার বিরুদ্ধে মকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। মানে ওনার বিরুদ্ধে আজীবনই দেওয়ানি মামলা দায়ের করা যাবে ওই ট্রাস্টের দুর্নীতি রিলেটেড। তো 10 ধারার বিধান প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। যারা বুঝতে চাচ্ছেন যে স্যার প্রকাশ্য ট্রাস্ট কি, আমাদের জন্য অপ্রাসঙ্গিক। ট্রাস্ট প্রত্যক্ষ হইতে পারে, পরোক্ষ হইতে পারে। তো ট্রাস্টের বিস্তারিত আপনারা যারা অনার্স করছেন, ইকুইটি এন্ড ট্রাস্ট আলাদা সাবজেক্টই একটা থাকার কথা, বা গুগল থেকে সার্চ দিয়ে পড়ে নিয়েন যে প্রকাশ্য ট্রাস্ট কি। আপাতত এখানে প্রকাশ্য ট্রাস্টই মনে রাখেন। এই ধারার উদ্দেশ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোন সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টি ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। মানে এই ধারার বলছে
যদি কোনো হিন্দু দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করে তাহলে সেটি এক্সপ্রেস ট্রাস্ট, মুসলিম দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে এক্সপ্রেস ট্রাস্ট, তারপরে বৌদ্ধ দান করলে সেটাও কি এক্সপ্রেস ট্রাস্ট। এবং এই ধারা থেকে কোনোদিনই প্রশ্ন আসে নাই, প্রিলিতেও আসে নাই, বাট আমরা এই ধারা সম্পর্কে প্রিলি থেকেই পরিচিত। এবং ওই জায়গায় আমাকে হিন্দু মুসলিম বৌদ্ধ আপনাদের শিখাই দিছিলাম, মনে আছে? শিখাইছিলাম যে হিমুর বউ, যে হিন্দু মুসলিম বৌদ্ধ। আচ্ছা, তো আশা করি 10 ধারা বুঝতে পারছেন, কিন্তু আর আর দরকার নাই। আমরা 5 নাম্বার প্রশ্নে চলে আসি। পাঁচ, এখানে বলছে যে তামাদি আইনের 12 ধারার আলোকে তামাদি মৌকুফের পরিধি আলোচনা করুন। এই আইনের 5 ধারায় বর্ণিত বিলম্ব মৌকুফ ও 12 ধারায় বর্ণিত বিলম্ব মৌকুফের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করুন। এটা কিন্তু অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছে। তানভীর, তানভীর একটু দেখি বলেন তো, না দেখে বলবেন যে 5 ধারায় বিলম্ব মৌকুফ কখন করে আর 12 ধারায় বিলম্ব মৌকুফ কখন করে, দুইটা উদাহরণ দেন। পাঁচ ধারায় হচ্ছে আপনার রায়ের কপি, ডিক্রি কপি, তারপর রোয়েদাদের নকল উত্তোলন, এবং যেদিন রায় প্রদান করা হয়েছে ওই 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 দিনটা হচ্ছে বাদ যাবে। এটা 12 ধারা। 12 ধারা। 12 ধারা। প্রথমে বলছেন 5 ধারা। আচ্ছা, এটা হলো কত, 5 না 12, ভালোভাবে বলে। এটা 12 ধারা। এটা 12 ধারা, আর 5 ধারায় আর 5 ধারা হচ্ছে আপনার, দেখা যাবে না। যে পাঁচ 5 ধারা হচ্ছে যে যে সময় বৃদ্ধিকরণ, কজ অফ অ্যাকশন যেটা। সময় বৃদ্ধিকরণ তো আমরা বলিও নাই, আপনি এমনি নিজের ভাষায় বলেন। তাহলে সাফিসিয়েন্ট কজ। একটা উদাহরণ দেন। যেমন হচ্ছে কোনো ব্যক্তি অসুস্থ, ওই যে জন্ডিসে আক্রান্ত যে ব্যক্তি, উনি হচ্ছে আদালতে যে বলছে। আচ্ছা, আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এটার উত্তর দেন। অনলাইনে যারা আছেন, যারা অফলাইনে সামনে আছেন শুনেন। একজন ব্যক্তি ধরেন জি। সে জন্ডিসে আক্রান্ত। এখন এই জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে সে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে পারে নাই। সে 6 মাস ছিল তার তামাদি মেয়াদ। সে জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে সে 1 বছর পর সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর ওই চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে আদালতে সেরেস্তাদারের কাছে মামলা দাখিল করছে। বা এখন ওই বিচারক কি এই যে যে অসুস্থতা ছিল 5 ধারায় বিলম্ব মকুব করবে কিনা? যদি সে হচ্ছে 5 ধারার আবেদনটা দেয়, হুম, বিলম্ব মকুবের আবেদনটা দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আদালত এটা বিবেচনায় নিতে পারে। বিবেচনায় নিতে পারে কি? এবং আরিফ যদি সাহেব আদালত একমত? সন্তুষ্ট হয়, সেই ক্ষেত্রে এটা হলো আদালতের সন্তুষ্ট উপর নির্ভর করে। সন্তুষ্টির উপর নির্ভর করে। বাদল, স্যার, 5 ধারা তো স্যার মূল মামলা প্রযোজ্য না। ধন্যবাদ। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি মূল মামলা কি? মূল মামলার কথা অবশ্য বলেন নাই। এটা তো 14 ধারা। আমি এই রেকর্ডিং এখন শোনা মানি যে আপনারা আর নিজে পারেন নাই, আমারে বানাচ্ছেন মিথ্যাবাদী। না স্যার, বলতেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে পারে নাই। আমি কি আপনার বলছি আপিল লিভ রিভিশন? তাহলে আমরা শুনতে ভুল করছি। তো এই ক্ষেত্রে কিন্তু 5 ধারার সুবিধা সে পাবে না। পাবে না, কারণ 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। প্রযোজ্য না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আমরা 5 আর 12-র মধ্যে যদি পার্থক্য একটু এমনি পড়ে ফেলি, দেখেন। সো অনলাইনে যারা আছেন, কথা কি পরিষ্কার ভাবে শুনতে পারছেন কিনা? বানান ঘুমসতে, হ্যাঁ। 5 ধারায় বিলম্ব মওকুফ আর 12 ধারায় বিলম্ব মওকুফের পার্থক্য, এটা গতকালই আমি বলছি। অনলাইনের যে কোনো একজন না দেখে বলবেন। বলেন যে কে বলতে স্যার চান, বলবো? বলেন। স্যার আপনি বলবো? আপনি তো সুস্থ সবল, যারা মোটামুটি কম পারে তাদের মধ্যে থেকে আচ্ছা একজন ঠিক আছে রেসপন্স করেন। স্যার, আজকে একটু ক্লাস শেষে স্যার ওই যে দ্বন্দ্ববিধি 94 ধারার একটু দুইটা একটা প্রশ্ন ছিল স্যার, আমাকে একটু ক্লিয়ার করে দিন একটু। আচ্ছা, দেখি বলেন, এই আব্বাস সাহেব, আমাদের ভোলার আব্বাস সাহেব। আব্বাস সাহেব জি শুনতে স্যার। পাচ্ছে? জি স্যার। 5 আর 12 ধারার ভিতরে কি পার্থক্য আছে বলেন। স্যার, 5 আর 12 তার মধ্যে মূলত কোনো পার্থক্য পার্থক্য আছে? হচ্ছে, জি স্যার, মূলত মেইন পার্থক্য হচ্ছে মূল মামলা আর হচ্ছে আপিল রিভিউ রিভিশন। আর হচ্ছে 5 ধারা হচ্ছে বিবেচনামূলক, আর মূল 12 ধারা মামলা হচ্ছে আপিল স্যার লিভ রিভিশন বাধ্যতামূলক। মানে ব্যাখ্যা দেন। আর 5 ধারা তো আপিল লিভ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। না, পাঁচ 5 ধারার কথা বলছি স্যার। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 12 12 ধারা ধারা মূল কি? মামলার ক্ষেত্রে।
হ্যাঁ, 12 ধারা আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য না? সকল ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আর আর কি পার্থক্য আছে, আর কয়েকটা বলেন। স্যার আর পার্থক্য হচ্ছে যে 5 ধারা বাধ্যতামূলক, 5 ধারার মানে মকুব বিলম্ব মকুব করাটা বাধ্যতামূলক, আর 12 বাধ্যতামূলক। 5ও বাধ্যতামূলক, তারপরে 12ও বাধ্যতামূলক। 5 কি সরি বিবেচনা মূলক, 12 5 ধারা হলো বিবেচনামূলক স্যার, সরি বাধ্যতামূলক। সরি স্যার ভুল হয়েছে, সরি ভুল হয়েছে স্যার, 5 হ্যাঁ, বিবেচনামূলক, 12 ধন্যবাদ। বাধ্যতামূলক। ঠিক আছে আব্বাস সাহেব, ধন্যবাদ। তো আমরা এখানে একটু পড়ে ফেলি, খুব সহজ। গতকালই বলছিলাম 5 ধারার বিষয়বস্তু হলো বিলম্ব মওকুফ বা সময় বৃদ্ধিকরণ, অপরদিকে 12 ধারার বিষয়বস্তু হলো আইনগত কার্যধারা ব্যয়িত সময় বাদ দেওয়া। তারপর 2 নাম্বারটা যদি দেখেন, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য এই যে দেখেন বিবেচনামূলক, অপরদিকে 12 ধারা অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করতে সময় বাদ দেওয়া আদালতের জন্য কি বাধ্যতামূলক। তামাদি আইনের 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অপরদিকে 12 ধারার বিধানাবলী মূল দেওয়ানি মকদ্দমা সহ অন্যান্য আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা পার্থক্য যারা লেখেন এইভাবে লিখবেন, সব চক দিয়ে আপনাদের দরকার নাই, বুঝতে পারছেন? 4 নাম্বার দেখেন, আবার তামাদি আইনের 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অপরদিকে 12 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। 5 ধারা অনুযায়ী শুধুমাত্র যথেষ্ট কারণে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। এই যথেষ্ট কারণ কোনগুলা তা কিন্তু 5 ধারায় প্রকাশ্যভাবে বলে নাই। ওই যে গতকাল যা পড়লাম, অসুস্থতা, কারাবাস, দারিদ্রতা, এগুলাই। অপরদিকে ওই 12 ধারার কারণ কোনগুলা, এগুলা কিন্তু 12 ধারায় বলছে। 12 ধারার কারণ যদি আমি বলি, যেদিন থেকে মামলার কারণ উদ্ভব হবে ওই দিন 12 বাদ দিতে হবে। 12-1 রায় ঘোষণা করছে যেদিন, বা আপনার ডিক্রির কপি বা দণ্ডাদেশের কপি সংগ্রহ করতে যে সময় লাগবে এটা বাদ দিতে হবে 12-2। তারপরে ডিক্রির রায়ের কপি সংগ্রহ করতে যে সময় লাগে এটা বাদ দিতে হবে 12-3। আর রোয়েদাদের কপি 12-4। আশা করি পারবেন। 5-এর সাথে 12 আসুক আর 5-এর সাথে 14 আসুক। আচ্ছা, আমরা 6 নাম্বার প্রশ্ন চলে আসি। এবং তামাদি আইন আমি কিন্তু এইভাবে আমরা পড়তেছি, ধরেন আপনি এর আগে পড়েন না, এই 2 দিনও যা পড়ছি এই এই আঙ্গিকে যদি প্রতিদিনের পড়া একটু শেষ করে ফেলেন, বা আপনি যদি নিজ থেকে বুঝে থাকেন, প্রতি লাইন বাই লাইন তো দরকার নাই, আপনি বুঝলেও নিজের মতো করে ওখানে গিয়ে লিখলে হবে। দেখেন, তঞ্চকতা বা প্রতারণা কি? তানভীর, তঞ্চকতার সংজ্ঞা দিছে দণ্ডবিধির কত দাঁড়ায়, বা প্রতারণার সংজ্ঞা দিছে কত দাঁড়ায়? 416, 16 না 15? 415। 415। বাঁধন শাস্তি কত, প্রতারণার শাস্তি কি? বলবেন যে প্রতারণার ভালো একটা শাস্তি আছে, এবং এই শাস্তির কারণে আসামি অনেক সময় কষ্টের ভোগ করতে পারে। এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। মানে যখন কোনো কথা পারা যাবে না তখন প্রতারণা যে কোনো বর্ণনার 1 বছর। 417-তে নাকি? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের এই প্রতারণার প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ। প্রতারণার যে মূল থিম সেটা হলো যে, যদি আপনি মামলা করার অধিকারী, এখন আপনি মামলা করবেন, কিন্তু আপনি যে কারণে মামলাটা করবেন এই কারণটা আপনার কাছ থেকে গোপন রাখছে প্রতারণা করিয়া, তাহলে যখন আপনি কারণটা জানবেন সেই দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর এই প্রতারণার মেয়াদটা যদি 10 বছর হয়, তবুও ওই 10 বছর সময়টা কি যাবে, বাদ যাবে। তাহলে আপনি যদি কারণ গোপন রাখেন, কারণ যদি আপনার কাছ থেকে গোপন রাখে, যতদিন পর্যন্ত কারণ, মানে যখন কারণ জানলেন এর আগের সময়টা বাদ যাবে। আর যদি আপনি কোনো দলিলের উপর নির্ভর করেন যে এই দলিল দেখার পরে বা এই দলিল পাওয়ার পরে মামলা আমি করার কারণ উদ্ভব হবে, কিন্তু ওই দলিল আপনারা দেখতে দেয় নাই, তাহলে যেদিন থেকে দলিল আপনি দেখতে পারবেন বা দলিল আপনার হাতে আসবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর এতদিন যে প্রতারণা করলো এই প্রতারণার সময়টা কি যাবে, বাদ যাবে। এই হলো প্রতারণার মূল থিম, এবং এটা আছে তামাদি আইনের কত ধারায়? 18 ধারায়। তো তাহলে একটু পড়া শুরু করি। দেখেন যে এখানে প্রথমে প্রশ্নটা যদি দেখি, তঞ্চকতা বা প্রতারণা কি। বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে তার তামাদির মধ্যে কোন সময় বা তারিখ হতে গণনা করা হবে। এটা যেরকম একটা
প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তর সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটার উত্তরও কি একই। তো আপনাদের একটু সাবধান করে দিই, সাবধানটা হলো কি, বর্তমানে ওই যে যারা আপনারা যারা ফেসবুকে ঢুকেন, আহ, ফেসবুকে ঢোকার পরে দেখবেন যে আহ, অনেকে অনেকটা দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে, এবং প্রশ্নগুলো হলো অদ্ভুত অদ্ভুত টাইপের। আপনার মনে হবে এই জিনিসটা আমি পারি না, আমার কি হবে। এই সকল প্রশ্ন সাজেশন কোনো কিছু দেখার দরকার নাই। আপনার মূল যে স্ট্রেংথ, মানে আমরা যে জায়গায় আছি সেই জিনিস বারবার দেখেন, কে কি দিল না না দিল এই মুহূর্তে এগুলো দেখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। দেখেন, প্রতারণার ক্ষেত্রে কখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, সেটাই তামাদি আইন 1908-এর 18 ধারায় আলোচনা করা হয়েছে। আচ্ছা, 18 ধারার সারমর্ম হলো, যখন প্রতারণা সম্পর্কে সর্বপ্রথম অবগত হয়, আন্ডারলাইন করবেন, সর্বপ্রথম অবগত হয় তখন থেকে, বা যে নথি গোপন করা প্রতারণা করা হয়েছে সেই নথি যখন দাখিল করতে পারে বা দাখিল করতে অপর পক্ষকে বাধ্য করতে পারে, তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তা এখন একজন একটু প্রশ্ন করছেন, ওনার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হলো যে উনি লেখছে যে 12-2 আর 12-3 একই রকম মনে হয়। 12-2 আর 12-3 নিয়ে আমাদের প্রিলি লেকচার দেখেন, প্রিলিমিনারি লেকচার। বাট খুব সংক্ষেপে যদি আপনাদের বলি, 12-2 প্রযোজ্য দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে, কিন্তু 12-3 প্রযোজ্য শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রে। 12-2 আর 12-3 দেখতে একই রকম লাগে, বাট প্রকৃতপক্ষে এক না। 12-2-তে বলছে ডিক্রির কপি, ডিক্রির নকল, আর 12-3-এ বলছে রায়ের নকল, রায়ের নকল। ভালোভাবে দেখেন। তো এই পার্থক্য এত সূক্ষ্ম জায়গায় না জানলেও সমস্যা নাই, আপনি 12-1-2-3-4 দিয়ে লিখে যাবেন। লিখিতর মজা হলো কি, লিখিততে আপনার ওই জিনিসটা যদি ঠিক নাও থাকে, ওই ধরেন আজকে একজন বলতেছিল যে স্যার ও তো বার্ডেন অফ প্রুফ লেখে 101 থেকে 111 লেখছে, কিন্তু যদি এমসিকিউ প্রশ্ন আসতো যে বার্ডেন অফ প্রুফ কত ধারা, মানে অধ্যায়টা কত ধারা থেকে কত ধারা, তখন এক উত্তর হতো 101 থেকে 114, 101 থেকে 114। ওই জায়গায় আপনি 101 থেকে 111 লিখলে সাথে সাথে কাটা যেত এমসিকিউতে, কিন্তু লিখিততে 101 থেকে 111 লিখলে তেমন কোনো সমস্যা নাই। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা চলে আসি তঞ্চকতা বা প্রতারণার অর্থ। তামাদি আইনের 18 ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী প্রতারণা বা তঞ্চকতা অর্থ হলো কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টায় ছলনা করা। এখন আমার একটা জিনিস আপনাদের বলা প্রয়োজন, সেটা হলো আপনারা ওই ঢালাও ভাবে প্রশ্ন লিখে যান। ধরেন এই জায়গায় প্রশ্নে যদি জানতে চাইছে প্রতারণা কি, আগে প্রতারণা লিখে একটা টাইটেল দিবেন। আপনার প্রতারণা টাইটেলও দেন না, প্রযোজ্যতা বা সংখ্যা উদাহরণ কিছুই দেন না, সব ওই ভিতরেই আলোচনা করে মানে হজবরল হয়ে যায়। কিন্তু আপনি যদি একটু টাইটেল দেন প্রতারণা, একটু টাইটেল দেন উদাহরণ, প্রতারণার উপাদান বা শর্ত, তাহলে এই বিষয়টা উপস্থাপন আরো ভালো হয়। তো যদি আমরা দেখি প্রযোজ্যতা, তামাদি আইনের 18 ধারা শুধুমাত্র মকদ্দমা বা হবে, বা বা আবেদন দাখিলে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা চলে আসি শর্ত সমূহ যদি দেখি, যে 18 ধারা অনুযায়ী প্রতারণা হতে হলে নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ হতে হবে। প্রথম যেটা হলো গোপন রাখা, মানে আপনি মামলা করার কারণটা ওই লোকের কাছ থেকে কি রাখছেন, গোপন রাখছেন। যেমন মামলা দায়েরের জন্য যে দলিল প্রয়োজন সেই দলিলটি মামলা দায়েরের অধিকারী ব্যক্তির নিকট থেকে গোপন রাখা। উদাহরণস্বরূপ যদি আমি এইভাবে বলি যে বরকত সাহেবের কাছ থেকে, বরকত সাহেব ওনার ধরেন পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে আছে, এখন ওনার প্রতিবেশী আইসা একটা জাল দলিল তৈরি করছে, যে জাল দলিলের বিষয়বস্তু হলো দেখাইছে যে ওনার পিতা এই জমি দিয়ে গেছে প্রতিবেশীরে, বিক্রি করে গেছে, এবং সে শুধু জাল দলিল করছে, নিবন্ধিতও করছে, কিন্তু বরকত সাহেব রে দেখাই নাই, গোপন রাখছে। গোপন রাখছে কেন? সে ভাবছে যে আমি যদি একটু কষ্ট করে এই জাল দলিলটা, নিবন্ধিত দলিলটা যদি আমি 5 বছর গোপন রাখতে পারি, তাহলে ওর মামলা করার তামাদি মেয়াদ গণনা শেষ হয়ে যাবে, এবং পরে ও মামলা দায়ের করলে ওর মামলাটা খারিজ হয়ে যাবে। এই আশায় সেই কাজ করছে, এবং 5 বছর পরে সেই বরকত সাহেবের দেখাইছে যে তোমার এই জমির মালিক আমি, অমুক সালে দিয়ে গেছে, আমি অধিকারী, তুমি উঠে যাও। এখন এও বলতেছে যে তুমি এখন মামলা করলে তুমি কোনো প্রতিকার পাবা না, কারণ তোমার মামলা তামাদি দ্বারা বাড়িত হবে। বাট অ্যাকচুয়ালি কি বাড়িতে হবে কিনা বলুন? যেদিন থেকে উনি জানলো সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যেদিন থেকে তিনি দলিলটা দেখলেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে।
তারপর দেখেন গোপন রাখা হতে হবে প্রতারণার মাধ্যমে, যেমন বাদী বা দরখাস্তকারী যে দলিলের অধিকারীর উপর ভিত্তি করে মামলা দায়ের করবে সেটা সম্পর্কে প্রতারণামূলক উপায়ে গোপন রাখা হবে। মানে তার কাছ থেকে গোপন সরল বিশ্বাসে রাখে নাই, গোপন রাখছে কিভাবে? প্রতারণামূলক ভাবে। প্রতারণা হতে হবে সক্রিয়। 18 ধারার অধীন কোনো কিছুর প্রতারণা হতে হবে, এটা অবশ্যই দেখাতে হবে যে প্রতারণাটি ছিল স্বেচ্ছামূলক, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে তার অধিকার সম্পর্কে জানতে না পারে সেই উদ্দেশ্যে প্রতারণা করা হয়েছিল। তো এখন আমরা চলে আসি মূল প্রশ্নের যে অংশ, সেই অংশে, যে প্রতারণার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা কখন শুরু হয়, বা প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা 18 ধারা অনুসারে প্রতারণার ক্ষেত্রে নিম্নলিখিত সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে: যে ক্ষেত্রে মকদ্দমা বা আবেদন দাখিল করার বাদীর অধিকার প্রতারণামূলকভাবে বিবাদী গোপন করেছে, অধিকারটা প্রতারণামূলকভাবে গোপন করছে। যে সত্যের উপর বাদীর এমন অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য গোপন রাখা হয়েছে। প্রথমটা মনে রাখবেন, অধিকার গোপন রাখছে। দ্বিতীয়টা কি? সত্য গোপন রাখছে। এমন সত্য প্রতিষ্ঠার জন্য যে দলিল প্রয়োজন সেই দলিল প্রতারণামূলকভাবে গোপন রাখা হয়েছে। উপরের লিখিত 1 ও 2 নং ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ সর্বপ্রথম প্রতারণার বিষয়ে জানতে পারে তখন থেকে। মানে যখন অধিকার গোপন রাখছে বা সত্য গোপন রাখছে, ওই জায়গায় ডকুমেন্ট রিলেটেড কোনো ব্যাপার ছিল না, তাহলে আপনি যখন জানতে পারছেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অন্যদিকে তৃতীয় ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা আবেদনকারী এমন দলিল হাজির করতে অপর পক্ষকে বাধ্য করতে পারতো সেদিন থেকে। তাহলে কখনো কখনো শুধু জানার সাথে সাথে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, কখনো কখনো কি বলেন, দলিল হাজির করতে পারতো ওই দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। একটা উদাহরণ পড়ি, দেখেন। উদাহরণ: খুলনায় বাবুর একটি বাড়ি রয়েছে। আলামিন প্রতারণামূলকভাবে একটি জাল দলিল তৈরি করে। এখানে উল্লেখ থাকে যে বাবু আলামিনের নিকট উক্ত বাড়ি বিক্রয় করেছে এবং আলামিন প্রতারণার উদ্দেশ্যে দলিলের বিষয়বস্তু গোপন রাখে। এখানে মানে এখানে উল্লেখ থাকে যে, এটা কেটে দিয়ে লেখেন যেখানে, আচ্ছা সমস্যা নেই, যেখানে উল্লেখ থাকে যে বাড়িটি বিক্রয় করেছে এটা ঠিক আছে। মানে ওই জাল দলিলের মূল বিষয়বস্তু কি? বাবু এই বাড়ি বিক্রি করছে কার কাছে? আলামিনের কাছে। এবং আলামিন প্রতারণার উদ্দেশ্যে দলিলের বিষয়বস্তু গোপন রাখছে। এই প্রতারণার কথা দলিলে নাই, কিন্তু প্রতারণার কথা হলো এমনি বোঝাচ্ছে গোপন রাখছে। যদিও কোনো জাল দলিল বাতিল করার মকদ্দমার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। কিন্তু উপরোক্ত ক্ষেত্রে বাবু যেদিন থেকে উক্ত জাল দলিল সম্পর্কে জানতে পারবে সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যেমন বাবু যদি জাল দলিল সম্পাদনের 5 বছর পরে উক্ত দলিল সম্পর্কে জানতে পারে, তবে সেদিন থেকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে হবে। পারলে একটা বিচারিক নজির মনে থাকলে দিবেন, না থাকলে আপত্তি নাই। বিচারিক নজির দেখেন: হাসনা বানু বনাম কেয়ামতুল্লাহ, 50 ডিএলআর এডি 50। মামলায় বলা হয়েছে যে, যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কোনো দলিল সৃজন করা হয়, আন্ডারলাইন করবেন, সেক্ষেত্রে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ প্রতারণা জানার তারিখ থেকে শুরু হবে, দলিল সম্পাদনের তারিখ থেকে নয়। দলিল সম্পাদন কোন দিন করছে সেটা ব্যাপার না, আপনি যেদিন থেকে প্রতারণা জানছেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। হ্যাঁ, দলিল দিয়ে দলিল দাম বাদ দিয়ে দেবে, সেটি নেই, তাহলে সেখান থেকে স্যার জি, কি করে কি বললাম, কি করা হয়? আপনি চুক্তি সম্পাদন করছেন, যে চুক্তিটা আপনি জানতে পারছেন 5 বছর পর, তখন থেকে আপনি 1 বছর মধ্যে মামলা করেন, বোঝো নাকি? বাংলা কথা হলো, সাবজেক্ট হচ্ছে যখন আবেদন এই থামেন আরিফ সাহেব, যা পড়াই এইটুক বুঝেন, আপাতত বেশি বুঝেন না। 7 নাম্বার প্রশ্নটা দেখেন: স্বীকৃতির কারণে নির্ধারিত তামাদি মেয়াদ গণনায় কখনো কিভাবে পড়ে?
স্বীকৃতির কারণে নির্ধারিত তামাদি মেয়াদ গণনায় কখনো কিভাবে প্রভাব পড়ে, ধারা 19। তো তার আগে আমি একটু বলে দিই যে লিখিত প্রাপ্তি স্বীকার এই জিনিসটা আসলে কি। এটা আলোচনা করছে 19 ধারায়, আর এটারে ব্যাখ্যা করছে আরো বিস্তৃত ভাবে 20 আর 21। বুঝতে পারছেন? 19 ধারায় বলছে কিভাবে, 19 ধারায় বলছে যে আপনার, আপনি যার বিরুদ্ধে মামলা করবেন, এখনো মামলা করেন নাই, তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, কিন্তু মামলা করার আগেই সে এসে ওই মামলার বিষয়বস্তু সম্পর্কে স্বীকার করে নিছে। অর্থাৎ কিভাবে, আরিফ সাহেব 50,000 টাকা পাবে মাসুদ তালুকদারের কাছে। এখন 50,000 টাকা যেদিন মাসুদ সাহেব বলছে যে মানে আরিফ সাহেবকে দিবেন না, তখন থেকে আরিফ সাহেবের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। 1 বছর গেছে আরিফ সাহেব মামলা করেন নাই, 2 বছর গেছে মামলা করেন নাই, এখনো করেন নাই। হঠাৎ মাসুদের উপলব্ধি হয়েছে, মাসুদ এসে আরিফ সাহেবের কাছে স্বীকার করতেছে যে আরিফ ভাই, আপনি আসলেই আমার কাছে 50,000 টাকা পাবেন, এই যে আমি লিখিত দিয়ে গেলাম। এখন ওই লেখাতে ওই মাসুদের এমন অর্ডার দরকার নাই যে এই 50,000 টাকা অমুক তারিখে শোধ করব, ওরকম অর্ডার থাকতেও পারে, নাও পারে, বাট এটা থাকবে যে আরিফ সাহেব আসলেই মাসুদের কাছে এত টাকা পাবে। তাহলে এই যে যে 2 বছর অতিক্রম হয়ে গেছে, সমস্যা নাই। মাসুদ এই যে যে নতুন করে যে স্বীকৃতি লিখিত প্রাপ্তি স্বীকার করলো, এই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো 19 ধারা। বুঝছেন? এখন এর কতগুলো শর্ত আছে। এই 19 ধারাটা মানে আপনি যে স্বীকার করবেন, এটা অবশ্যই মামলা করার পূর্বে হইতে হবে, এবং এটা অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে। ঠিক আছে? এই স্বীকারটা সরাসরি ওই বাদীর কাছেও করা যায়, বাদী তো এখন হয় নাই, মানে যে মামলা করবে তার কাছেও করা যায়, অথবা অন্য কোনো ব্যক্তির কাছেও করা যায়। মানে মাসুদ সরাসরি আরিফ সাহেবের কাছে স্বীকার করে নাই, মাসুদ স্বীকার করছে শাকিলের কাছে যে আরিফ ভাই আমার কাছে এত টাকা পাই, যে স্বীকার করলাম, লিখিত প্রাপ্তি স্বীকার, তবুও সেটা 19 ধারায় প্রাপ্তি স্বীকার হিসেবে গণ্য হবে। বুঝছেন? অথবা মাসুদ সরাসরি করে নাই, মাসুদের আইনজীবী, ধরেন মাসুদ সাহেবের সিনিয়র ফয়সাল সিদ্দিকী স্যার যদি বলে যে মাসুদের কাছে আরিফ সাহেব এত টাকা পাবে, আমি লিখিত দিয়ে গেলাম, সেই ক্ষেত্রেও 19 ধারা প্রযোজ্য হবে। তাহলে দুইটা বিষয় জায়গায়, আপনি স্বীকার করতেছেন স্বয়ং ওই ব্যক্তির কাছে অথবা তার অন্য কারো কাছে, আপনি নিজে স্বীকার করতেছেন অথবা আপনার বৈধ কোনো প্রতিনিধি স্বীকার করতেছেন। বুঝছেন? আর আপনি স্বীকার করছেন, যদি তারিখ না দেন তাহলে এটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে স্বীকার করছি, তারিখ দেয় নাই, মানে কি, মানে মাসুদ স্বীকার করছে যে আরিফ সাহেব আমার কাছে টাকা পাবে, যে লিখিত দিলাম, কিন্তু ওনার তারিখ দিতে মনে নাই বা তারিখ দেয় নাই। তাহলে এই বিষয়টা প্রমাণ করা যাবে যে মাসুদ যখন লেখে ওই সময় ওনার সামনে কারা কারা ছিল, তারা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারে যে মাসুদ আসলে লিখিত দিছে। এটাই কত ধারা? 19 ধারা। বুঝছেন? 19 ধারারে 19 ধারার চেয়ে মানে 19 ধারার বিষয়টা আর একটু ব্যাখ্যা করা হয়েছে 20 ধারায়। 20 ধারায় বলছে যে আপনি যদি কারো কাছ থেকে টাকা পয়সা নেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা যদি শোধ না দেন, তাহলে তো আপনার বিরুদ্ধে মামলা করার অধিকার শুরু হবে। কারণ মামলা করার আগে যদি আপনি তার কাছে এসে যদি সুদের টাকা দেন বা ওই টাকার কিছু অংশ পরিশোধ করেন, তাহলে যেদিন আপনি পরিশোধ করবেন সেই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলছে 20 ধারা। আরিফ সাহেবের কাছে 50, আরিফ সাহেব 50,000 টাকা পাবে, এক উদাহরণ মনে রাখেন। এখন মাসুদের বিরুদ্ধে দুই 2 বছর 6 মাস গেছে, আরিফ সাহেব কোনো মামলা করে নাই। এমন সময় মাসুদ এসে আরিফ সাহেবরে বলল যে আরিফ ভাই, আমি এই 2,000 টাকা দিয়ে যাচ্ছি, আর বাকি টাকা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিব। তাহলে যেদিন আরিফ মাসুদ 2,000 টাকা দিল, এই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝছেন? এটাই হলো কত ধারা? 20 ধারা। এখন 20 ধারা এটা আসলও দিতে পারে, আবার সুদও দিতে পারে, এমন না যে আসলই দিতে হবে। ঠিক আছে? তাহলে 19 আর 20-এর মধ্যে তাহলে পার্থক্য কি? 19টা হলো পরিধি বেশি, এটা যে কোনো মামলার ক্ষেত্রে হতে পারে, এটা টাকার মামলা হইতে পারে, দখলের মামলা হইতে পারে, যে কোনো মামলা হতে পারে। কিন্তু 20টা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? ঋণ রিলেটেড। বুঝছেন? আচ্ছা, এখন
পড়ে যায়, আগে বুঝাই তারপরে একবারে পরমানি। 21 ধারায় বলছে কি? 21 ধারা হলো অনেকটা 7 ধারার মতো, যে আরিফ সাহেবের কাছ থেকে 25,000 করে টাকা নিছিল মাসুদ আর মাসুদের ভাই। এখন এটা শোধ করার কথা 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। আরিফ সাহেব যখন ধার দিছে তখন বলেই দিছে যে ভাই 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি তুমি পরিশোধ করতে না পারো, তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু আমি আইনগত পদক্ষেপ নেব, তোমাদের বিরুদ্ধে। তো 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে মাসুদও পরিশোধ করতে পারে নাই, ওনার ভাইও পরিশোধ করতে পারেন নাই। তাহলে আরিফ সাহেবের মামলা করতে হবে 26, 27, 28, 28 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। বুঝেন কিনা? কারণ অর্থবাদের মামলার তামাদি মেয়াদ 3 বছর। 26 সাল গেছে, 27 সাল গেছে, 28 সালের নভেম্বর মাস চলে, আরিফ সাহেব কোনো মামলা করেন নাই। এমন সময় মাসুদ এসে 2,000 টাকা দিছে আরিফ সাহেবের কাছে, যে আরিফ ভাই এই যে যে আমি 25,000 নিয়েছিলাম, আমার 25,000 2,000 দিয়ে গেলাম, কিন্তু ওনার ভাই এসে কিন্তু কোনো কথা বলে নাই। এখন টাকা নেওয়ার সময় দুইজন কিন্তু নিছিল একসাথে, আর দেওয়ার সময় আসছে শুধু একজন। এখন তাহলে কি মাসুদ যে 2,000 দিল, তাহলে কি শুধু মাসুদের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, নাকি ওনার ভাইয়ের বিরুদ্ধেও নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে? এটা আসলে নির্ভর করে। মাসুদ যদি বলে যে আরিফ ভাই আমরা দুই ভাই নিয়েছিলাম, দুই ভাইয়ের তরফ থেকে 2,000 দিয়ে গেলাম, তাহলে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আর মাসুদ যদি বলে যে ওর কথা আমি জানি না, আমার অংশ আমি এই যে 2,000 দিয়ে গেলাম, তাহলে শুধু মাসুদের ক্ষেত্রেই নতুন করে তামাদি মেয়াদ গণনা কি বলেন শুরু হবে। তাহলে এটা আসলে নির্ভর করতেছে যে যারা টাকাটা নিয়েছিল তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কেমন। বুঝতে পারছেন? তাহলে এটা হলো কত? 21 ধারা। 21 তাহলে 20 ধারা হলো লিখিত প্রাপ্তি স্বীকার, সরি না 19 ধারা হলো লিখিত প্রাপ্তি প্রাপ্তি স্বীকার। স্বীকার, আর 20 ধারা হলো যে টাকা পয়সা নিয়ে হয় টাকা দিতেন নাইলে সুদ দিতেন, নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? 20 20। আর যদি একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কত? 21 21। অনেকটা একাধিক ব্যক্তির ক্ষেত্রে বৈধ অপরগতা কত ছিল? 7। আর একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রাপ্তি স্বীকার কত? 21 21। বুঝতেন? এখন আমরা পড়লে ইনশাল্লাহ বোঝা যাবে। দেখেন, তার আগে প্রশ্নটা আর একবার পড়ি, 7-এর ABC। স্বীকৃতির কারণে নির্ধারিত তামাদি মেয়াদ গণনায় কখনো কিভাবে প্রভাব পড়ে, অথবা তামাদি আইন 1908 অনুযায়ী তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং ফলাফল কি? মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা কি? সংশ্লিষ্ট আইনে উল্লেখে উত্তর দিন। তো আমরা উত্তরে চলে আসি, যে স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার, অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং। স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে তামাদি আইনের 19 ধারায় আলোচনা করা হয়েছে। 19 ধারা অনুসারে যখন কোনো সম্পত্তির, আন্ডারলাইন করেন, সম্পত্তির বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদি মেয়াদ, আন্ডারলাইন করবেন, উত্তীর্ণ হওয়ার পূর্বেই, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ লিখিত ও স্বাক্ষরিত করে উক্ত দায় স্বীকার করলে উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে, আন্ডারলাইন করেন, স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে তামাদি মেয়াদ নতুন ভাবে শুরু হবে। একেই স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার বলে। আমরা চলে আসি উদাহরণে। বাবু আলামিনের নিকট 10,000 টাকা পাই, আলামিন উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে বাবু উক্ত অস্বীকৃতি জানানোর তারিখ হতে 3 বছরের মধ্যে আলামিনের বিরুদ্ধে অর্থ দায়ের মকদ্দমা দায়ের করতে পারে। কয় বছরের মধ্যে? 3 বছর। 2 বছর পর্যন্ত বাবু কোনো মকদ্দমা দায়ের করেনি, এবং এই সময় আলামিন এসে লিখিত স্বীকৃতি দেয় যে বাবু আসলেই তার নিকট টাকা পাবে এবং সেই টাকা অতি সত্বর বাবুকে পরিশোধ করবে। আলামিন যদি পরবর্তীতে বাবুকে টাকা পরিশোধ না করে, তবে উক্ত স্বীকৃতির দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে বলেন? শুরু হবে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা যে জায়গায় কোনো সংজ্ঞা দিবেন, যদি সময় থাকে চেষ্টা করবেন এটার উপাদান বা শর্ত লেখার। তাহলে উপাদানে যদি আমরা চলে আসি, যে 19 ধারা অনুযায়ী স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার শর্তসমূহ নিম্নরূপ। স্বীকৃতি অবশ্যই আন্ডারলাইন করবেন, কি হতে হবে? লিখিত। যার বিরুদ্ধে দাবি করা হয় সে, অথবা আন্ডারলাইন করেন সে, অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা স্বীকৃতিটি স্বাক্ষরিত হতে হবে। মানে স্বয়ং মাসুদ এসেও স্বাক্ষর করতে পারে, অথবা মাসুদের বৈধ প্রতিনিধি বা ওনার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি স্বাক্ষর করতে পারে।
পারে। স্বীকৃতিটি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে। স্বীকৃতিতে স্বীকৃতিটিতে অবশ্যই কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে হতে হবে। আর এমন হবে, এমন লেখা, এমন সম্পত্তি সম্পর্কে বিদ্যমান দায় সম্পর্কে প্রাপ্তি স্বীকার হতে হবে। স্বীকৃতিটি আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ। পাওনাদারের নিকট না করে অন্য কোনো ব্যক্তির নিকট করলেও স্বীকৃতি বলে গণ্য হবে। এটা একটু যদি জানা থাকে ভালো, যে স্বয়ং সবসময় যে পাওনাদারের কাছেই করতে হবে এমন কোনো কথা নাই, অন্য কোনো ব্যক্তির কাছে করলেও হবে। বুঝছেন? এখানে একটু একটা একটা কথা লেখেন, যে লিখিত প্রাপ্তি স্বীকারে একটু স্টার দিয়ে লেখেন, লিখিত প্রাপ্তি স্বীকারে ওই যে শর্ত সময়ের পরে লেখেন, লিখিত প্রাপ্তি স্বীকারে লিখিত প্রাপ্তি স্বীকারে কোনো তারিখ উল্লেখ না করলে, লিখিত প্রাপ্তি স্বীকারে কোনো তারিখ উল্লেখ না করলে উক্ত বিষয়টি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে যদি ধরেন একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েই দিল, যে সে স্বীকার করছে কিন্তু তারিখ উল্লেখ করে নাই, এইভাবে দিতে পারে। আবার বললো যে সে স্বীকার করছে বাট পাওনাদারের কাছে করে নাই, তৃতীয় কোনো ব্যক্তির কাছে করছে। এটাই অথবা বললো যে যার যে মামলা করবে সে স্বীকার করে নাই, তার বৈধ প্রতিনিধি করতে হবে কিনা, সকল ক্ষেত্রেই কিন্তু হবে। হবে। কত ধারায়? 19 ধারায়। আর তারিখ যদি উল্লেখ না করে, তাহলে এই কি দ্বারা প্রমাণ করা যাবে? মৌখিক স্বীকৃতি বা স্বাক্ষর দ্বারা, মানে সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এছাড়া দেখেন, এছাড়া তামাদি আইন 1908-এর 20 ও 21 ধারায় স্বীকৃতির ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত কত ধারা? 20 ধারা আর 21 ধারা। তো 20 ধারাটা যদি একটু দেখেন, যে ঋণ বা উত্তরাধিকার সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল। তামাদি আইনের 20 ধারায় ঋণ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। 20 ধারাটা দুইবার আসছে। এমন অর্থ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে, আন্ডারলাইন করবেন, নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে কোনো অর্থ পরিশোধ করা হলে, এই অর্থটা হতে পারে আসল অর্থ অথবা কি সুদ, কিন্তু উক্ত পরিশোধের তারিখ থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আচ্ছা, এখন এখানে কতগুলা শর্ত আছে। শর্তগুলোর মধ্যে ঋণ বা ওই যে উত্তরাধিকার শব্দটা কেটে দেন, এটার দরকার নাই, ঋণ বা সুদ পরিশোধিত হতে হবে। পাইছেন? এই যে, আর এই জায়গায় উত্তরাধিকারটা কাটে, ঋণ বা সুদ পরিশোধিত হতে হবে। তারপরে আবার দেখেন, উক্ত ঋণ, উত্তরাধিকার আবার কাটেন, উক্ত ঋণ বা সুদ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে এমন অর্থ পরিশোধ হতে হবে। মানে তামাদি মেয়াদের পূর্বেই তো আপনার শোধ করতে হবে। উক্ত ঋণ বা সুদ, আবার উত্তরাধিকার কাটেন, উক্ত ঋণ বা সুদ যে ব্যক্তি পরিশোধ করতে বাধ্য সে বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি উক্ত ঋণ বা সুদ পরিশোধ করেছে। মানে হয় মাসুদ স্বয়ং এসে পরিশোধ করছে, নাইলে মাসুদের যে বৈধ প্রতিনিধি আছে সে। তারপরে দেখেন, উক্ত ঋণ বা সুদ যে ব্যক্তি পরিশোধ করেছে তার কর্তৃক লিখিত স্বাক্ষরিত হবে, বা অন্যের লিখিত হলেও তৎকর্তৃক স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার থাকবে। দরকার হলে একটা উদাহরণ সময় থাকলে দিয়ে দিবেন। এটাই হলো আমার 20 ধারা। 21 ধারাটা আমরা একটু পড়ে ফেলি, যে ধারা 21, দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঋণ গ্রহণ করলে, ঋণ নিছে কয়জনে? দুইজন। একজনের স্বীকৃতি অপর ব্যক্তির বিরুদ্ধে বাধ্যকর হবে না যদি না অপর ব্যক্তি আইনত ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে।
দুইজন ঋণ নিছিল, একজন স্বীকার করছে, এখন একজনের স্বীকৃতি অপরজনের উপর বাধ্যকর হতে পারে যদি ওই একজন থাকে ওই জনের আইনগত প্রতিনিধি। কিন্তু আইনগত প্রতিনিধি যদি না হয় তাহলে কিন্তু বাধ্যতামূলক হবে না। তো উদাহরণটা আমরা পড়ে ফেলি, দেখেন। ধরা যাক বাবু এবং প্রকাশ হিন্দু এজমালি পরিবারভুক্ত দুই ভাই। এজমালি বুঝেন? এজমালি মানে যৌথ পরিবার, একসাথে আছে নাকি? বাবু আর প্রকাশ, এই তো মাসুদ চলে আসছে, দেখেন। তারা মাসুদ মহাজনের কাছ থেকে দলিল সম্পাদন করে 1980 সালের 1 জানুয়ারি 500 টাকা ধার নেয়। কয় টাকা নিছে বলেন? 500 টাকা। 1980 সালের 1 জানুয়ারি। দলিলে এরকম শর্ত ছিল যে উক্ত টাকা 1 বছরের মধ্যে সুদ সহ পরিশোধ করা হবে। ওই দলিলে শর্ত ছিল যে এই টাকাটা পরিশোধ করতে হবে 1 বছরের মধ্যে। এমতাবস্থায় বাবু এবং প্রকাশ যদি দলিলের শর্ত অনুযায়ী 1981 সালের 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ না করে, তবে তাদের বিরুদ্ধে মাসুদের মামলা দায়েরের কারণ উদ্ভব হবে। কারণ 80 সালের 1 জানুয়ারি হতে 81 সালের 1 জানুয়ারি, এই তো 1 বছর, এর মধ্যে যদি টাকা না দেয় তাহলে মাসুদ ওনাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। এবং এই ক্ষেত্রে মাসুদকে উক্ত অর্থ আদায়ের জন্য 1984 সালের 1 জানুয়ারির মধ্যে মামলা দায়ের করতে হবে, কারণ অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। তাহলে 81 সালের 1 জানুয়ারি হলে 82, 83, 84 সালের 1 জানুয়ারির মধ্যে মামলাটা করতে হবে। ধরা যাক 1983 সালের 28 ডিসেম্বর তারিখে দেনাদার ভ্রাতাগণ যদি 200 টাকা পরিশোধ করে দেয়, তবে এই স্বীকৃতির বলে 1983 সালের 28 ডিসেম্বর তারিখ থেকে দেনাদার ভ্রাতাগণের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মানে দুই ভাই এসে 200 টাকা দিয়ে গেছে, তাহলে 3 দিন, মানে ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু যদি এমন হয় যে বাবু, শুধুমাত্র বাবু 200 টাকা পরিশোধ করেছে, তবে হিন্দু এজমালি পরিবারের কর্তা স্বরূপ স্বীকৃতি দিলে 21 ধারা অনুযায়ী উভয় ভাইয়ের পক্ষে স্বীকৃতি বলে গণ্য হবে। এসে শুধু বাবুই দিছে, বাট বাবু বলতেছে যে এটা আমার ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কারণ আমরা যৌথ পরিবারের অংশ। তো এটা শুধুমাত্র আমার একার ক্ষেত্রে লিখেন না, দুইজনে মিলে 200 টাকা পরিশোধ করছি, তাহলে দুইজনের বিরুদ্ধেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ উভয় ভ্রাতাগণের বিপক্ষে নতুন তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু দুই ভাই যদি পৃথক থাকে তবে একজনের স্বীকৃতি দ্বারা অপরজনের বিরুদ্ধে তামাদি রক্ষা পাবে না। বুঝছেন? এই ব্যাপারটাই আছে কত ধারায়? 21 ধারা। তো আমরা বিরতির আগে আর একটু পড়ে ফেলি, সেটা হলো এই প্রশ্নের অংশ যে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক কোন লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা। মক্কেলের পক্ষে স্বীকৃতি দিছে, বাট এই স্বীকৃতিটা কে দিছে? আইনজীবী। তামাদি আইনের 19 ও 21 ধারা অনুসারে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোন লিখিত স্বীকৃতি বৈধ হবে, এবং উক্ত আইনজীবী যে তারিখে উক্ত স্বীকৃতি স্বাক্ষর করবে, আন্ডারলাইন করবেন, যে তারিখে কি করবে? স্বাক্ষর করবে, উক্ত তারিখ হতে তামাদির নতুন মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারায় স্বীকৃতি স্বাক্ষরিত হওয়া বলতে স্বীকৃতি প্রদানকারী ব্যক্তি স্বয়ং স্বাক্ষর করতে পারে বা তার পক্ষে নিযুক্ত আইনজীবীও স্বাক্ষর করতে পারে। তো আমাদের একটু বিরতি, এই বিষয়টা অলরেডি বলছি, নামাজের বিরতি 10-15 মিনিট পরে আবার শুরু করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। বিরতির আগে আমরা যা যা পড়ছি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনলাইনে অফলাইনে ওরা কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। মানে 19, 20, 21 ধারা নিয়ে। 19 ধারায় না থাকলে, না বুঝলে টোটালি ছিলেন না কেন? আচ্ছা, 19 ধারা আর আর কারো আছে বলেন? 20, 21 ধারা বুঝেন? 19 ধারা হলো যে যার বিরুদ্ধে আপনি মামলা করবেন, মামলা করার আগে আপনার কাছে এসে স্বীকার করতে যে ভাই তুমি আসলেই আমার কাছে, তোমার আসলে আমি বেদখল করছি, বা তুমি আসলে আমার কাছে এত টাকা পাও, এই যে আমি স্বীকার করলাম। তাহলে যেদিন থেকে স্বীকার করলো সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো 19 ধারা। আর 19 ধারার একটা পার্ট হলো 20 আর 21। 20-এ হলো টাকা পয়সা নিতে, মূল টাকা শোধ করতে পারে নাই, সুদ শোধ করছে বা আংশিক টাকা দিছে, তাহলে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো 20।
আর 21 হলো যে আপনার ওই একাধিক ব্যক্তি যদি আহ, নেয়, বা একাধিক ব্যক্তির মধ্যে একজন দায় স্বীকার করলো আর একজন করলো না, তাহলে যেই স্বীকার করলো না তার ক্ষেত্রে কি নতুন করে তামাদ মেয়াদ গণনা শুরু হবে কিনা, এই বিষয়টাই বলছে কত ধারায় বলেন, 21 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, অনলাইনে কারো প্রশ্ন থাকলে দয়া করে জানান, একটু জানান ভাই, অনলাইনে যারা আছেন। 20 ধারায় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কোন জায়গায় বলছি? অভিনয় ঘন ঘন যা ঘন বলি ঘন নেই তা বলবেন না। ঘন 23 ঘন ধারায় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল ভাই। ঘন ঘন টাকা দেবে, ঘন ঘন আচ্ছা থামেন, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল আসতেছে একটু পরে। রহিম সাহেব, ওটা হলো 23 ধারায়। সবাই বসে যান চুপ করে, একটু বসেন। আচ্ছা, ধরে নিচ্ছি অনলাইনে কারো প্রশ্ন নাই, তো আমরা পড়া আগাই। পড়া আগানোর যে মূল বিষয়টা সেটা হলো যে আপনারা কয় বছর ধরে পড়াই আমি? পড়াই হচ্ছে আপনার কত, 21 সাল থেকে পড়াই, 21 সাল, 20 সাল থেকে পড়াই। 20 সালের করোনায় 7-8 জনে পড়াইছিলাম, আমরা করছিল ওনরাই ফার্স্ট। তো আচ্ছা, ভাষার ভিতরটা ওইটা 18 ধারা অনুসারে বাদ পড়ে গেছে। আচ্ছা শুনেন, এখন বিষয় হলো যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে তারা, আপনারা মানে আমি দুঃখ প্রকাশ করি এই কারণে, কারণ ধরেন যে মেসি রোনাল্ডো, তারেও কোচিং করায়। বুঝতে পারছেন? এখানে শৃঙ্খলা জনিত কিছু কারণ আছে। কারণটা হলো, ধরেন মেসি রোনালদোর কোচের শেখানোর কিছু নাই, তারপরেও তার একজন কোচ লাগে, যে সার্বিকভাবে তার পরিস্থিতি বিবেচনা করার জন্য, যে তার আসলে অগ্রগতি কি, বা কোন জায়গায় তার ভুল ত্রুটি হচ্ছে, বা কি করা উচিত। তাহলে আমার বিষয়টা হলো যে আপনারা যারা এই যে যারা পুরাতন, বা একবার যারা পরীক্ষা দিতেন, ধরেন একবারে যারা নিউ ফ্রেশার, ধরেন আরিফ সাহেব আগে কখনো রিটেন দেয় নাই, বিথিকা দেয় নাই, মিতা দেয় নাই, মুন্নি দেয় নাই, ওনারা একেবারে এই জায়গা নতুন। তো ওনাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো ওনারা কখনোই পাই নাই, এই ক্লাসগুলো ওনাদের ক্ষেত্রে এই যে ফার্স্ট টাইম। সো ওনার জন্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ, ওনার জন্য এই ক্লাসও গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? কিন্তু যারা পুরাতন, যারা আমার কাছে একবার ক্লাস পাইছেন, বা মনে করেন যে যদি আমি আগে থেকে এই জিনিস পড়া আছে, এই মুহূর্তে আমি বাসায় বসে পড়ি, তো তাদের জন্য অ্যাটলিস্ট যে জিনিসটা দরকার সেটা হলো আপনার পরীক্ষা দেওয়া। মানে পরীক্ষাটা না দিলে আপনার যাচাইটা ঠিক মতো হয় না। আপনি ক্লাস নাই করেন, কিন্তু যে সময় পরীক্ষাটা নাই, পরীক্ষাটা নিবেন, পরীক্ষাটা দিবেন আর কি, যে কথা বলি আর কি। তো উকিল হওয়ার পরে বেশি বুঝেন, উকিল হওয়ার আগে কেন বেশি বুঝতে চান? উকিল হওয়ার পরে বেশি বুঝেন, কিন্তু উকিল হওয়ার আগে আপনাদের এই যে দু একজনে যে আসে না, ভালো করে আসে না, ওনাদের বলছি যে অ্যাটলিস্ট পরীক্ষাগুলো দিয়েন। আর কি উদাসীনতায় পাইছে আল্লাহই ভালো জানে, আমাদের আলামিন সাহেব পরীক্ষা দিতে আসে না, রোকে আক্তার আসে না। ওনারা আসে না কেন, কি কারণে, মানে কি, ওনাদের বলার পরেও, বারবার বলার পরেও পরীক্ষা দিতে আসে না। এখন যে পরীক্ষা দিতে আসে না তারা তো জোর করে, আমাকে সলিমুল্লাহ ক্লাসও করে না, পরীক্ষা দিতেও আসে না। সলিমুল্লাহ আরো এক ধাপ আগিয়ে, একটেল থিম ছিল ওদের, টাইটেল ছিল ক্লিয়ারলি হেড, বলতে যে এক ধাপ এগিয়ে। ঠিক আছে, তো সলিমুল্লাহ গেছে একটেল। আর রোকে আক্তার আর আমার, যদি আপনারা অনলাইনে থেকে থাকেন, রোকে আক্তার আলামিন, আপনারা টেলিটক হয়ে গেছেন, আপনাকে নেটওয়ার্কই পাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের দোহাই লাগে, বাসায় বসেই পরীক্ষা দিয়েন। এই জায়গায় যদি এই মুহূর্তে থেকে থাকেন, মানে পরীক্ষা বাসায় বসে দিলেও অ্যাটলিস্ট খাতাটা আমার দেখায়। মানে আমি আপনাদের খাতা দেখতে চাই, এতদিন কষ্ট করে পড়লেন, শেষ সময় এসে কেন আপনারা এই জায়গা নাই, এটা আমি বুঝতে পারতেছি না। আর যদি কোনো কারণ থাকে সেটাও জানায়, সবার উদ্দেশ্যে বলি। এবং এই জায়গায় মোটামুটি অন্য অন্য যারা যারা আপনারা যারা আছেন, শেষ সময় পর্যন্ত যা যা বলি এগুলো অনুসরণ করেন, এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আমার তরফ থেকে চেষ্টার কোনো অভাব নাই। আমি আপনাদের যে ক্লাসগুলো না করলেই নয়, সেই দিনের ওই যে আমাদের তালিকায় বলা আছে যে এই দিন আপনি ইচ্ছা করলে আইসেন, না ইচ্ছা করলে না আইসেন, কিন্তু যেগুলো আমরা এ জায়গায় ক্লাস করতেছি এই ক্লাসগুলো করেন, পরীক্ষাগুলো দিয়েন। বুঝছেন আরিফ সাহেব? আরিফ সাহেবরেও ফোন দিছে যে আপনি কতদিন পরীক্ষা দিতে আসেন নাই কেন, সবাই খোঁজ খবর নিচ্ছি যে আমরা একটা দীর্ঘ জার্নি, আমরা প্রিলি পড়ছি দীর্ঘদিন যাবত, রিটেন পড়ছি, 28 তারিখে আপনারা পরীক্ষা দিতে যাবেন, আমরা একটা পরিবারের মতো। আপনি এই সময়টা কেন উদাসীনতায় ভুগতেছেন, এটার কারণ আসলে বোধগম্য না। যাই হোক, সময় নষ্ট না করে শুরু করি। দেখেন,
স্যার এমন তো হতে পারে স্যার যে অনেকে দেখা যাচ্ছে কি বিভাগের যে টপিকগুলো দিয়েছে অনেকে আসলে ভালো করে শেষ করতে পারে নাই। এখন দেখা যাচ্ছে যে আপনার যে পরীক্ষার একটা ডেট ফিক্স করে দিয়েছেন যে অমুক তারিখ পরীক্ষা, এখন দেখা যাচ্ছে আমি পরীক্ষা দিলে ভালো লিখতে পারবো না। এই ক্ষেত্রে এরকম তো অনেক সময় অনেক দুর্বলতা থাকতে হবে স্যার। যে আবার অনেকে ভাবতেছে যে আসলে আমার এখন কোর্স কমপ্লিট না, আমি আর আমি যে দুইজনের কথা বলছি ওনাদের এই সমস্যা নাই। না। আমি বিশেষ করে রোকে আক্তার আর আলামিনের কথা বলছি, ওনাদের এই দুইজনের এই সমস্যা নাই এবং তারা সারা বছর সিরিয়াস ছিল, কিন্তু এই সময় আইসা তাদের কি জানো হয়েছে আর কি। আমি ঠিক আর যার যার শেষ হয় নাই, যার শেষ হয় নাই তার জন্য পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ যে আপনি দেহে লিখবেন, বুঝছেন? যাই হোক, আমি আপনাদের কল্যাণের জন্য বললাম এই আর কি। আমরা সিতে চলে আসি। একটি চলমান মকদ্দমায় নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব, ইফেক্ট অফ সাবস্টিটিউটিং। সাবস্টিটিউটিং মানে হলো স্থলাভিষিক্ত, আর অ্যাডিং, অ্যাড মানে হচ্ছে কি সংযুক্ত। শুনেন, সাবস্টিটিউট ফুটবল খেলায় সাবস্টিটিউট হয়, একজনরে বাদ দিয়ে আর একজনরে নামাই। আর অ্যাড মানে হলো যা আছে তো আছে, তার সাথে নতুন করে যুক্ত হয়েছে। এখন আমাদের সর্বশেষ বিজিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এর আগে কোনোদিন আসে নাই, যদি আসেও হাইয়েস্ট নাম্বার থাকতে পারে, মার্ক থাকতে পারে 3। তো এইভাবে আসছে যে একটি মকদ্দমা চলমান, মানে একটি চলমান মকদ্দমায় নতুন বাদী বা বিবাদী যদি সংযুক্ত হয় বা প্রতিস্থাপিত হয়, তাহলে ওই মামলার ফলাফলটা কি হবে, তাদের বিরুদ্ধে কখন মামলাটা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। একটু পড়ি দেখেন যে তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করা হয়েছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মকদ্দমা দায়ের করার পরে, অলরেডি একটা মামলা কি বলেন দায়ের করা হয়ে গেছে, দায়ের করার পর আন্ডারলাইন করেন নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে পক্ষভুক্তির তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। মানে যেদিন থেকে তারা পক্ষভুক্ত করছে, একটা মামলা ধরেন দায়ের করছে 1 জানুয়ারি, কিন্তু বাদী হিসেবে আরিফ সাহেবের পক্ষভুক্ত করছে 1 ফেব্রুয়ারিতে, তাহলে মূল মামলা দায়ের যদিও হয়েছে কবে জানুয়ারি, কিন্তু আরিফ সাহেবের পক্ষভুক্ত করছে 1 ফেব্রুয়ারি, তাহলে ওনার বিরুদ্ধে মামলাটা, মানে উনি মামলাটা কার্যক্রম শুরু হয়েছে ওনার ক্ষেত্রে তাহলে কবে থেকে? 1 ফেব্রুয়ারি থেকে। বুঝতে পারছেন? এখন 22 ধারার কিছু ব্যতিক্রম বলছে, ব্যতিক্রম। 22 ধারার বিধান প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, কোন বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয় নিম্নলিখিত কারণে। নিম্নলিখিত কারণে কি কি কারণে যদি আপনি পক্ষভুক্ত করা হয় তাহলে 22 ধারার বিধান প্রযোজ্য হবে না? একটা হলো দেখেন, মকদ্দমা মুলতুবি থাকাকালে, যখন ওই মামলার কার্যক্রমটা মুলতুবি ছিল, মুলতুবি তো বুঝেন আমরা কত আদেশে পড়ছি মনে আছে? 17 আদেশে মুলতুবি। মুলতুবি থাকার সময় যদি আপনি সত্যার্পণ করেন, সত্যার্পণ, সত্যার্পণ আপনাদের কাছে বাংলাটা জটিল লাগতেছে। সত্যার্পণ মানে হলো আপনি আপনার মামলা পরিচালনার ভার আর একজনের উপরে দিছেন। অনেক সময় হয় না যে বিদেশ চলে যাচ্ছে বাদী, পাওয়ার অফ অ্যাটর্নি সত্য দিয়ে গেছে আর একজনের, তুমি আমার পক্ষে মামলা পরিচালনা করবা, তাহলে সত্যার্পণ করলে তার ক্ষেত্রে 22 ধারার বিধান প্রযোজ্য হবে না। কোন স্বার্থ হস্তান্তরের কারণে, এটা অনেকটা ওই সত্যার্পণের মতোই, যদি কে এক পক্ষ আর এক পক্ষের উপর কোনো স্বার্থ হস্তান্তর করে দেয় সেক্ষেত্রে 22 ধারার বিধান প্রযোজ্য হবে না। 2 নম্বর দেখেন, যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয়, where a plaintiff is made a defendant, অথবা বিবাদীকে বাদী করা হয়। এখন অদ্ভুত লাগলেও সত্য, আপনার কাছে মনে হইতে পারে যে বাদী সে কেন বিবাদী হবে, আবার যে বিবাদী সে কেন বাদী হবে। এটার মজার একটা কারণ বলি দেখেন, ধরেন ওই পিতা যদি মামলা করে, বা আমি যদি এই পিতার কথাই বলি, পিতাই বাদ দিই, ধরেন 10 ভাই বোন, একজন সে আহ বাটোয়ারার মামলা করছে, তার বাটোয়ার মামলার ক্ষেত্রে ধরেন বাদী একজন আর বিবাদী হলো বাকি 9 জন, ঠিক আছে? এখন একমাত্র বাদী মারা গেছে, এখন সে যদি মারা যায়, ধরেন তার বৈধ প্রতিনিধি ভাই বোনই আছে, তাহলে এই জায়গায় ওই 9 জন কি আছে? বিবাদী। তাহলে ওই 9 জনের মধ্যে থেকে একজন হতে পারে কি বাদী, বুঝলেন কিনা? তাহলে বিবাদী হয়ে যাচ্ছে কি বাদী। আবার সেম কথা যদি বলি, যে ক্ষেত্রে বিবাদীকে বাদী করা হয়, এটা তো বললাম 3, আর যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয়, ওই যে উল্টাই দেন, যে এই জায়গায় 9 জন আছে বাদী, আর বিবাদী কয়জন? একজন। এখন বিবাদী মারা গেছে, তাহলে বাদী থেকে একজন ওই জায়গায় যায় হতে পারে কি বিবাদী। বুঝতে পারছেন?
তাহলে এই ক্ষেত্রে বলতেছে যে তাহলে 22 ধারার বিধানাবলী সত্যার্পণ করলে, স্বার্থ হস্তান্তর করলে, আর যে ক্ষেত্রে বাদী হয় বিবাদী অথবা বিবাদী হয় কি বাদী, এই সকল ক্ষেত্রে 22 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এখন আমি যদি এই ব্যাখ্যা না দিতাম, আপনার কাছে অনেক ক্ষেত্রে যে বিষয়টা জটিল সেটা হলো আপনার মাথায় ঘুরতো যে বাদী আবার কেমনে বিবাদী হয়, বা বিবাদী আবার কেমনে বাদী। বুঝতে পারছেন? তো সব মামলায় আবার হওয়া যায় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে হওয়া যায়। এই আর কি 22 ধারার বিধান। তো একটু জানা থাকলো, কারণ আপনি এই জিনিসটা পরীক্ষার আগে পড়ে যেতে পারেন নাই, কিন্তু 22 ধারা চলে আসলো, তাহলে অ্যাটলিস্ট এই দিনের কথাও মনে থাকলে একটু হলেও থাকবে, যাতে ওই জায়গায় আপনি দুই চার কথা লিখে আসতে পারে। ঠিক আছে, আমরা চলে আসি আহ অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা, ধারা 23, কন্টিনিউইং ব্রেসেস অফ কন্ট্রাক্ট। এটা অনেকটা 19 ধারার মতোই, বাট 19 ধারাটা ছিল হচ্ছে আপনার লিখিত, আর 23 ধারাটা লিখিত হইতে পারে, অলিখিত হতে পারে। মানে আপনি বারবার ডেট দিচ্ছেন যে তোমার টাকা আজকে দেবো, তাহলে ভাই ধরছেন যে আরিফ সাহেব ওই ইয়ারে গিয়ে ধরছে, মাসুদরে গিয়ে ধরছে যে আমার টাকা দাও, মাসুদ বললো যে ভাই 1 মাস পরে দেবো, অমুক তারিখে আপনার টাকা দেবো। অমুক তারিখে যখন আরিফ সাহেব আবার চাইতে গেলো, বললো যে আর 1 মাস পরে দিব। যতবার ঘুরাবেন তো ওই দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা বা কন্টিনিউইং ব্রেসেস অফ কন্ট্রাক্ট। এটা আলোচনা করা হয়েছে তামাদি আইনের কত ধারায়? 23 ধারায়। দেখেন, তামাদি আইন 1908-এর 23 ধারায় তামাদি গণনার ক্ষেত্রে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল বা চুক্তি নিরপেক্ষ অবিরাম অন্যায় কার্যের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 23 ধারায় বলা হয়েছে অবিরাম চুক্তিভঙ্গের বা চুক্তি নিরপেক্ষ অন্যায়ের ক্ষেত্রে চুক্তিভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হতে থাকে। তো আপনি আপনার ভাষায় লিখলেই হবে। 23 ধারার উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, মকদ্দমার বহুত্ব নিবারণ করা। একই চুক্তি নিয়ে একাধিকবার চুক্তিভঙ্গ করা হলে উক্ত প্রত্যেক চুক্তিভঙ্গের জন্য একাধিক মকদ্দমা দায়ের না করে বরং একটি মকদ্দমায় বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ 23 ধারায় দেওয়া হয়েছে। বা যে ক্ষেত্রে ধারাবাহিকভাবে কোনো অন্যায় কার্য করা হয়, সেক্ষেত্রে এমন সকল ধারাবাহিক অন্যায় কার্য হতে উদ্ভূত সকল ক্ষতির জন্য একটা মকদ্দমা নিষ্পত্তি করার জন্য 23 ধারা একটি মকদ্দমা দায়ের করার সুযোগ করে দিয়েছে। কেমনে বিষয়টা যদি একটু আমরা উদাহরণ, এই যে নিচে আছে দেখেন, অবিরাম চুক্তিভঙ্গের উদাহরণ। ক এবং ক্ষয়ের মধ্যে কর্জের বা ধারের টাকা সম্পর্কিত একটি চুক্তি ছিল। ধারের টাকা পরিশোধের তারিখে ক চুক্তিভঙ্গ করলো এবং পরবর্তী একটি তারিখে টাকা পরিশোধের দিন দিল। উক্ত তারিখেও সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো এবং পুনরায় তারিখ দিল। ক যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে ধারের টাকা আদায়ের মামলা দায়ের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল। এখন একটা লাইনের ব্যাখ্যা একটু দেওয়ার প্রয়োজন মনে করছি, সেটা হলো যে ধারাবাহিকভাবে অন্যায় কার্য আসলে কারে বলে। ধারাবাহিকভাবে অন্যায় কার্য মানে হলো, ধরেন আরিফ সাহেব প্রায় মাসুদকে গালাগালি করে, তখন আজকে করছে, 10 দিন পরে করছে, তারপরের দিন করছে, তাহলে মাসুদ এই যে যতগুলো অন্যায়, এই অন্যায়গুলো কি আছে? চলমান আছে। তাহলে এই সবগুলোর জন্যই মাসুদ একসাথে মামলা দায়ের করতে পারে। অথবা আপনাদের মনে আছে কিনা যে যদি এইভাবে প্রশ্ন চলেই আসে যে আমাদের স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ, জানেন তো এই স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে ক্ষতিপূরণের মামলা করে কত বছরের মধ্যে জানেন? 39 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। 3 বছর। এবং আপনাদের সিপিসিতে পড়াইছিলাম, প্রশ্ন আসছিল, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে এই ক্ষতিপূরণের মামলা স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায় দেওয়ানি কার্যবিধির কত ধারা? 16 ধারা। দেওয়ানি কার্যবিধির 16 ধারা। মনে আছে কিনা? আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে কত ধারা? 19 ধারা। বুঝছেন? আবার যদি বলে অস্থাবর সম্পত্তির উদ্ধার, তাহলে আবার কত ধারা? 16 ধারা। অস্থাবর সম্পত্তির উদ্ধার মানে আপনার মোটরসাইকেল নিয়ে গেছে, আপনি জানেন মোটরসাইকেল কোটালীপাড়া আছে, তাহলে উদ্ধার করতে যাচ্ছেন, তাহলে কোটালীপাড়া সহকারী জজের কাছে করতে হবে। আর মোটরসাইকেলের মূল্য যদি 50 লাখ হয়, তাহলে কোটালীপাড়া যুগ্ম জেলা জজ আদালতে। বুঝছেন? আচ্ছা, আমরা ধারা 24-এ চলে আসি। 24 ধারা ভিভিআই। একবার একটা সমস্যামূলক প্রশ্ন আসছিল, এই 24 ধারাটা জানতে হবে। ভিভিআই 24 ধারা হলো যে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা কখন শুরু হবে। 24 ধারায় বলতেছে যে যখন আপনার প্রকৃত ক্ষতি শুরু হয়। প্রকৃত ক্ষতি শুরু হয় মানে এমন না যে আর ক্ষতিপূরণ হয়ে ধ্বংস হওয়া লাগবে। ধরেন এখানে একটা উদাহরণ আছে যে একটা জমির উপরিভাগের মালিক
উপরিভাগের মালিক করিম, নিচের মালিক হলো খবির। মানে আপনি আবার কেউ কেউ প্রশ্ন করবেন যে উপর ভাগের মালিক নিচের ভাগের মালিক কি আবার কেমন কথা। উদাহরণস্বরূপ ধরেন যে উপরিভাগের মালিক একজন, নিচের মালিক আর একজন। এখন যিনি নিচের ভাগের মালিক খবির, খবির করছে কি নিচ থেকে, বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা বালু উত্তোলন করি নাকি, কয়লা ছাড়া বালুই ধরি। আপনি যদি জমির নিচ থেকে বালু উত্তোলন করেন তাহলে এক সময় ওই জমিটা কি ধসে পড়বে, এটাই স্বাভাবিক। এখন ধরেন খবির বালু উত্তোলন করা শুরু করলো, শুরু করার সাথে সাথেই তার বিরুদ্ধে করিম ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে না, কারণ বালু উত্তোলন করছে বাট এখনো তো তার ক্ষতি হওয়া শুরু হয় নাই। হয়েছে কি, এখনো ক্ষতি হওয়া শুরু হয় নাই। তাহলে যখন বালু উত্তোলন করতে করতে ধরেন এক পাশ দেবে গেছে, পুরোপুরি দেবে যাওয়া লাগবে না, যখন মানে মাত্র দেবে যাওয়া কি হয়েছে, শুরু হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেই সে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলেছে আমাদের তামাদি আইনের 24 ধারায়। বুঝতে পারছেন? এবং আমি যখন প্রিলি পড়াইছিলাম তখন আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরেন ওই যে আমাদের বসুন্ধরা কারওয়ান বাজারে গেলে মাঝে মধ্যে দেখবেন যে কারওয়ান বাজারের ওই বসুন্ধরার ওই পাশে একটা হোটেল আছে, হোটেল সুন্দরবন। 8-10 বছর আগে যখন হোটেল সুন্দরবনের পাশে আর একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে, তা ওরা তো অনেক পাইলিং এর কাজ অনেক গর্ত করে করতেছে। তো সুন্দরবন হোটেল এমনি মোটামুটি 8-10 তলা, কিন্তু তারপরেও ওই পাইলিং এর কাজ ওরা গর্ত করছে কিন্তু কোনো মানে নিরাপত্তামূলক পদক্ষেপ নেয় নাই, হালকা একটু দেবে গেছে, হেলে গেছে। তো পুরোপুরি হেলে যাওয়া লাগবে না, যখন থেকেই হেলে পড়া হালকা শুরু হলো তখন থেকেই তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। এখন আপনার প্রশ্ন যদি হয় যে যাতে একটু একটু হেলে না পড়ে এই জন্য আমার করণীয় কি, তাহলে কি করতে হবে? যদি একেবারে আমি যখন আশঙ্কা করতেছি যে আমার বিল্ডিং হেলে পড়তে পারে, তাহলে সেই মুহূর্তেই আমাকে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 54 ধারায়। বুঝছেন? আর যদি হেলে অলরেডি পড়ে যায় তাহলে আগের অবস্থায় ফিরে আনার জন্য কি করবেন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু পড়ি, দেখেন ধারা 24, ক্ষতিপূরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ যখন শুরু হয়। তামাদি আইনের 24 ধারায় বলা হয়েছে বাস্তবিক পক্ষে কতিপয় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত যে কার্য মকদ্দমা দায়েরের কোনো কারণ উদ্ভব করে না সেই কার্যের জন্য ক্ষতি সাধনের মকদ্দমা ক্ষেত্রে যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। আপনার কাছে জটিল লাগতে পারে, বাট আপনি মোটামুটি ব্যাখ্যা দিবেন কোন ভাবে বলেন। ওই যে যে যখন কোনো কাজ করা হয়, যখন অ্যাকচুয়াল ক্ষতি শুরু হয় তখন থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সাধারণত কোনো অন্যায় সাধিত হওয়ার সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। এই আহ, নীতির ব্যতিক্রম 24 ধারা আলোচনা করা হয়েছে। এই ধারার মূল কথা হলো অন্যায় সাধিত হওয়া হতে সময় গণনা শুরু হবে না, বরং বাদী যে সময় সুনির্দিষ্ট ক্ষতির সম্মুখীন হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। উদাহরণ যদি দেখেন, এ একটি বাড়ির মালিক, বি উক্ত বাড়ির জমির ভূগর্ভের মালিক। 2000 সালে উক্ত বাড়ির কোনো ক্ষতি না করে বি ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে। উক্ত বাড়িটি 2020 সালে ধসে পড়ে। উক্ত বাড়ি ধসে পড়ার সময় হতে এ কর্তৃক ক্ষতিপূরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ 2020 সাল থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখন অনেকে একটু কন্ট্রোভার্সিয়াল, অনেকে এইভাবে বলতে পারেন যে স্যার এই যে ভাষা দ্বারা যা বোঝাচ্ছে এটা তো অ্যাকচুয়ালি যখন প্রকৃতভাবে ধসে শুরু হবে তারপরেই মানে পুরো 100% ধসে পড়া লাগবে, তারপর ক্ষতিপূরণের মামলা শুরু, তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বিষয়টা তা না। আপনার বাড়ি ধরেন 100% ধসে পড়ে নাই, ক্ষতি ওইটুকুই হইছে, তাহলে যখন থেকে আমার প্রকৃত ক্ষতি হওয়া শুরু হয়েছে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো তামাদি আইনের 24 ধারা। 25 ধারাটা আমাদের কখনোই পরীক্ষায়, লিখিত পরীক্ষায় ওইভাবে আসবে না, বাট মনে রাখেন ওই যে আরিফ সাহেবের কথা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলো যে যখন কোনো আমাদের আগের বর্তমান প্রেক্ষাপটে সব তো এই ইংরেজি তারিখ অনুসারেই হয়, বাট পূর্বে দেখা গেল যে বাংলা তারিখ বা হিজরি সাল অনুসারে কোনো চুক্তি টুক্তি করছে। এখন ওই রিলেটেড যদি কোনো মামলা হয় তাহলে ওই তারিখে, ওই ইংরেজি তারিখে, ওই বাংলা তারিখে বা ওই হিজরি তারিখে ইংরেজি কত তারিখ ছিল
গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রকৃতপক্ষে আমরা যে ক্যালেন্ডার ফলো করি সেটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং আমরা প্রিলিতে মোটামুটি জানছি যে দা পেনাল কোডের ক্ষেত্রে কি ক্যালেন্ডার বলেন তো? ব্রিটিশ ক্যালেন্ডার। পেনাল কোডের ক্ষেত্রে ব্রিটিশ ক্যালেন্ডার। আর তামাদিতে কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আরিফ সাহেব একবার বলে দেন গ্রেগরিয়ান আছে। তো এই জায়গা মোটামুটি যা আছে একবার পড়লে বুঝে যাবেন, একবার পড়লে বুঝে যাবেন। আচ্ছা, অনলাইনে হয়তো বা প্রশ্ন আছে। আব্বাস সাহেব কি বলতে চান বলেন, আমি আনমিউট আনমিউট করাই আছে, বলেন কি বলতে চান। স্যার ক্লাস কি শেষ স্যার? ক্লাস শেষ না, আপনি কি বলতে চান বলেন, মানে শেষে বলবেন না এখন বলা যাবে? শেষেই বলি স্যার। মানে কোন রিলেটেড প্রশ্ন, তামাদি আইন নাকি অন্য কোনো বিষয়? তা আমাদের আইনি স্যার, এই মুহূর্তে ভুলে গেছি স্যার, ক্লাসের দিকে খেয়াল মনে নেই স্যার। ও, আপনি ভুলে গেছেন? আচ্ছা, হয়ে গেছে কাজ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন, সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়? আচ্ছা, একজন লিখছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন নাই স্যার, লিখতে গেলে গুছিয়ে লিখতে আউলিয়া ফেলি, প্রশ্ন লেখা শেষে মনে হয় যেন গুরুত্বপূর্ণ অনেক কিছু না লিখে শেষ করে ফেলছি। মানে ওনার কাছে মনে হচ্ছে যে যখন লেখা শেষ করছি মনে হচ্ছে অনেক কিছু লেখি নাই। তো ধন্যবাদ আপনার। যদি আপনি পড়লে ভুলেন, মনে থাকতেছে না, লিখলে মনে হচ্ছে অনেক কিছু লিখি নাই, পেট খালি থাকলে খিদা লাগে, ঘুমাইলে চোখে না দেখেন, তাহলে মনে দেখবেন যে আপনি সুস্থ আছেন, ঠিকঠাক আছেন। আর যদি আপনার পড়ার সাথে সাথে সব মনে থাকে, যদি আপনার মনে হয় যে এর ভিতরে যা লেখছি এর চেয়ে ভালো করে লেখা সম্ভব না, এটাই আমারটাই বেস্ট, এই ধরনের অ্যাটিটিউড আসার থেকে, এই যে অনেক কিছু লিখতে পারতেছেন না, অনেক কিছু ভুলে গেছেন, আমি অনেক কিছু পারি না, এই ধরনের অ্যাটিটিউড থাকা ভালো। এবং আপনি এই এই লেখাগুলো, পরীক্ষাগুলো এই কারণেই, পরীক্ষাগুলো আমাদের এই কারণেই, বুঝতে পারছেন? তো আশা করি ওটা সবার অনুভূতি হয়, সবারই ওই জিনিস হয় যে যে লিখতে গেলে ভুলে গেছি, এটা সবারই হবে, এটা নতুন কিছু না। 8 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন 8 নম্বর প্রশ্ন যে সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়, বিরুদ্ধ দখল বলতে কি বোঝায়, দখল পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হয়। তো তার আগে আমাদের একটু আলোচনা করে দিয়ে যাই যে সুখাধিকার কাকে বলে, 27 ধারায় কি আছে, 28 ধারায় কি আছে। তার আগে 29 ধারা কিন্তু কতদিন আমরা পড়ছি, আপনার মনে আছে কিনা? 29 ধারায় বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য, যদিও ওই বিশেষ আইনে নিষেধ করা না থাকে, মনে আছে কিনা? এছাড়া বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে কোনো আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। তারপরে চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। আর যে সকল এলাকায় সুখাধিকার আইন 1882 প্রযোজ্য, সেই সকল এলাকায় এই তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে না। এই হলো আপনার 29 ধারার মূল কথা। এবং 29 ধারায়, এই 29 ধারাটা লাগে কখন, যদি কখনো এইভাবে আসে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে কি হবে না, বা বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে কি হবে না, সেই ক্ষেত্রেই চলে আসবে 29 ধারা। এখন আমরা এই জায়গার প্রশ্ন যাই থাক না কেন, আগে একটু সার্বিকভাবে আলোচনা করি যে সুখাধিকার আসলে কি। সুখাধিকার হলো যে দীর্ঘকাল জনিত ভোগ দখলের অধিকার। আপনি ওই জমিতে আপনার মালিকানা দাবি করতেছেন না, কিন্তু দীর্ঘদিন যাবত আপনি কোনো পুকুরে গোসল করছেন, কোনো টিউবওয়েলের পানি পান করছেন, কোনো আলো বাতাস আপনার জানালা দিয়ে আসছে, কোনো পথ দিয়ে আপনি হাঁটছেন, এই অধিকারগুলো যখন আপনি শান্তিপূর্ণ বা নিরবিচ্ছিন্ন ভাবে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে একটানা 20 বছর আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে একটানা 60 বছর উপভোগ করবেন, তখন ওই জিনিসটাতে ওই অধিকারটা আপনার সুখাধিকার হবে। এবং ভবিষ্যতে যদি কেউ আপনার ওই অধিকারটা প্রয়োগে বাধা দেয়, তখন আপনি ওই 20 বছর শেষ হওয়ার 2 বছরের মধ্যে বা বাধা 20 বছর শেষ হলেই তোমার অধিকার অর্জিত হয়ে গেছে, এরপর যখন আমার বাধা দিবে
বাধা দেওয়া 2 বছরের মধ্যে আমি সুখাধিকারের মামলা দায়ের করতে পারবো। সুখাধিকারের ক্ষেত্রে আমি কিন্তু কোনো জমির মালিকানা দাবি করতেছি না, আমি জাস্ট ওই জমির উপর দিয়ে আমার হাঁটার অধিকার ছিল, 20 বছর ধরে হাঁটছি, আমার সুখাধিকার অর্জিত হয়েছে। এখন যদি কেউ বাধা দেয় তাহলে ওই জমির উপর দিয়ে হাঁটার অধিকার আমার আছে, এই মর্মে আমি বাধা দেওয়ার 2 বছরের মধ্যে যে মামলাটা করবো এটাই বলে সুখাধিকারের মামলা। এটা মামলাটা করা হয় কত ধারায়? 26 ধারায়। এবং এই সুখাধিকারটা ইতিবাচক হতে পারে, সুখাধিকারটা নেতিবাচক হতে পারে। ঘোষণামূলক মামলা ইতিবাচক হয়, ঘোষণামূলক মামলা কি নেতিবাচক হয়, মনে আছে কিনা? তাহলে সুখাধিকার ইতিবাচক হয় মানে হলো আমার জমির পাশ দিয়ে একজন 20 বছর হাঁটছে, তার আমি হাঁটতে দিছি, আমার মৌন সম্মতি ছিল, কোনোদিনই তার বাধা টাধা দেই নেই। 20 বছর পরে তারে আমি হাঁটতে বললাম যে এখন আর হাঁটার অধিকার তোমার নাই, তাহলে তার অলরেডি সুখাধিকার অর্জিত হয়ে গেছে। তাহলে সে যদিও জমির মালিক আমি, এখন সে আমার বিরুদ্ধে সুখাধিকারের মামলা দায়ের করতে পারে। বুঝছেন? বাধা দেওয়ার কতদিনের মধ্যে? 2 বছরের মধ্যে। আবার যদি এরকম হয় যে আমার বাসার পাশে জায়গা আছে বা আমার বাসার উঠান আছে, আমি এই জায়গাতে একটানা 20 বছর কাউরে হাঁটতে দেই নাই, হঠাৎ করে একজন বেড়া একটু ভাঙ্গে হাঁটা শুরু করছে, এখন তার বিরুদ্ধেও সে যাতে হাঁটতে না পারে এই তার বিরুদ্ধে আমি সুখাধিকারের মামলা দায়ের করতে পারি। কেন বলেন? কারণ ওই যে 20 বছর ধরে যে কেউ হাঁটে নাই, তাহলে এই জায়গা আমার কি সুখাধিকার অর্জিত হয়েছে? নেগেটিভ সুখাধিকার অর্জিত হয়েছে। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকার ইতিবাচক হইতে পারে, সুখাধিকার কি নেতিবাচক হইতে পারে। এখন এই সুখাধিকার সম্পর্কে আলোচনা করছে আমাদের তামাদি আইনের 26 ধারায়। সুখাধিকার বর্ত সত্য একই, প্রেসক্রিপশন ইজমেন্ট রাইট প্রেসক্রিপশন একই। এই 26 ধারারে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, সত্য অর্জনকারী সুখাধিকার। মানে এই জায়গায় আমার ওই ওই জিনিসের উপর হাঁটার অধিকার আমার অর্জিত হচ্ছে। আর 28 ধারা যেটা আমাদের তামাদি আইনের 28 ধারা মাত্র 2-3 লাইন, ওই জায়গায় বলা আছে যদি কেউ আপনার বেদখল করে, বেদখল হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন তাহলে ওই জমির উপর থেকে আপনার সত্ত্ব কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। তাহলে ওই জায়গা কিন্তু বলে নাই যে কার সত্ত্ব অর্জিত হবে, এই ব্যাখ্যাটা আমাদের তামাদি আইনে বলে নাই। এটাও বলে নাই যে যে ওই জমিতে তো আমার সত্ত্ব বিলুপ্ত হয়ে গেল, কিন্তু কার সত্ত্ব অর্জিত হবে বা সে কিভাবে সত্ত্ব অর্জন করবে এই ব্যাখ্যা কিন্তু ওই 28 ধারায় নাই। অর্থাৎ ধরেন আমি একটা স্থাবর সম্পত্তির মালিক, আমাকে একজন বেদখল করলো, আমি মালিক, কিন্তু বেদখল হওয়ার 12 বছরের মধ্যে আমি তার বিরুদ্ধে 842 ধারা মামলা দায়ের করি নাই। 12 বছরের মধ্যে যদি আমি মামলা দায়ের না করি, 12 বছরের একদিন পরে আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা শেষ, এবং আমি যদি মামলা করি আমার মামলাটা তামাদি আইন অনুসারে কি হবে? খারিজ হয়ে যাবে। তাহলে আমি আর মালিক ওই জায়গায় থাকতেছি না। তাহলে 12 বছর ধরে যে দখলে আছে সে হয়ে যাবে ওই জমির কি নতুন মালিক, যদিও তার কোনো কাগজপত্র নাই। তাহলে সে যে মালিক, সে যে সত্যটা অর্জন করছে এই সত্যটারে বলে দখলি সত্য। আর আমি যে সত্য হারাইলাম, আমি যে প্রথম যে মালিক ছিলাম, আমার এটা হলো কি মালিকানা সত্য। ঠিক আছে? তাহলে 28 ধারায় অ্যাকচুয়ালি সত্যর কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। 28 ধারায় বিলুপ্ত হচ্ছে, এই কারণে এই 28 ধারাকে বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন, মানে সত্য বিলোপকারী সুখাধিকার। অ্যাকচুয়ালি 28 ধারাও এক প্রকার সুখাধিকার আছে, এই সুখাধিকারটার বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন বা সত্য বিলোপকারী। তাহলে 26-এ কি আপনার মালিকানা অর্জিত হচ্ছে? না। 26-এ আপনার হাঁটার অধিকার, চলার অধিকার, পানি উপভোগের অধিকার, ফ্যানের বাতাস খাওয়ার অধিকার, এগুলো হলো 26 ধারায়। আর 28 ধারায় হলো আপনি মালিকানা টোটালি হারাচ্ছেন। বুঝতে পারছেন? এখন একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, সেটা আমাদের একটু মনে রাখতে হবে, প্রশ্ন আসলেও আসতে পারে, আমরা প্রিলিতে অনেক ভালোভাবে পড়ছি, সেটা হলো সুখাধিকারের সময় গণনা। সুখাধিকারের সময় গণনা বা রিভার্সনার কারা? ভাবি উত্তরাধিকারী। সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময়টা বাদ দিতে হবে এই ব্যাখ্যাটা প্রদান করেছে তামাদি আইনের কত ধারায়? 27 ধারায়। বলছে যে সুখাধিকারের সময় গণনার সময় 2টা বিষয় বাদ দিতে হবে। একটা হলো যে যদি কেউ ওই সুখাধিকার যে সম্পত্তিটা আপনি দাবি করতেছেন ওই সময়টাতে সে ওই সম্পত্তির মালিক ছিল এমন একজন ব্যক্তি যে ছিল জীবন সত্ত্বে মালিক, জীবন সত্ত্বে মালিক, অথবা ওই সময় ওই সম্পত্তিটা লিজ দেওয়া হয়েছিল এবং লিজের মেয়াদ ছিল 3 বছরের বেশি, 3 বছর না 3 বছরের বেশি, এবং যখন আপনি তাকে বাধা দিবেন ওই আপনি আবার প্রকৃত মালিক হওয়ার পর থেকে 3 বছরের মধ্যে বাধাটা দিতে হবে।
বুঝেন নাই বোধহয়, কিছু যারা আগে পড়া আছে তারা বুঝতেন, বা যারা নতুন তারা বুঝেন নাই। তো বিষয়টা কি আমি একটু আমার মতো করে ব্যাখ্যা দিই। ধরেন যে আচ্ছা দেখেন, শুনেন, ধরেন বিমল আর অমল দুই ভাই। এখন বিমল সাহেব, উনি যখন ওনার বিমল সাহেবের জমির পাশ দিয়ে আমাদের আরিফ সাহেব যাতায়াত করে, তো বিমল সাহেব 10 বছর বেঁচে ছিলেন, এই 10 বছর আমাদের আরিফ সাহেব যাতায়াত করছে। বিমল সাহেব মারা যাওয়ার পরে বিমল সাহেবের, ধরেন উদাহরণস্বরূপ, কোনো সন্তান সন্ততি নাই, তা বিমল সাহেবের শুধু ভাই আছে আর স্ত্রী আছে, বিধবা স্ত্রী। তা আমাদের এই হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে স্বপিণ্ডদের তালিকা আছে, 53 জন স্বপিণ্ড। ওনাদের উত্তরাধিকার হিসাব করা সহজ, যে ওই 53 জনের মধ্যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে 53 জনের তালিকায় যার যার সিরিয়াল আগে সে সম্পত্তি পাবে, আর যার সিরিয়াল পরে সে পাবে না, যে সবার আগে সে আগে সম্পত্তি পাবে। তো এই 53 জন স্বপিণ্ডর মধ্যে ভাইয়ের আগে বিধবা স্ত্রীর স্থান। এবং হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে বিধবা স্ত্রী সম্পত্তিটা ভোগ করবে, বাট উনি এটা জীবন সত্ত্বে ভোগ করবে। জীবন সত্ত্বে মানে হলো ওনার জীবনের জন্য যা যা দরকার সেটা, কিন্তু পার্মানেন্টলি তিনি এটা ট্রান্সফার করতে পারবেন না। এবং উনি মারা যাওয়ার পরে পরবর্তী যে থাকে তাকে বলে রিভার্সনার, ভাবি উত্তরাধিকারী। উনি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক হবে বিমল সাহেবের ভাই, এবং বিমল সাহেবের ভাই হলো পার্মানেন্ট মালিক হবে তখন। বুঝতে পারছেন? কিন্তু যতদিন পর্যন্ত ওনার বিধবা স্ত্রী বেঁচে আছে ততদিন পর্যন্ত বিমল সাহেবের ভাই কিন্তু ওই সম্পত্তি পাবে না। আচ্ছা, এখন বিমল সাহেব 10 বছর বেঁচে ছিলেন, বিমল সাহেবের জমির উপর দিয়ে আরিফ সাহেব হেঁটেছে। বিমল সাহেব মারা যাওয়ার পর বিমল সাহেবের সয় সম্পত্তির মালিক হয়েছে, মানে ওই যে জমির উপর দিয়ে আরিফ সাহেব হাঁটে ওই জমির মালিক হলো বিমল সাহেবের বিধবা স্ত্রী। বিধবা স্ত্রী ধরেন 15 বছর বেঁচে ছিল, এই 15 বছরও ওই আরিফ সাহেব ওই জমির উপর দিয়ে হেঁটেছে। বুঝতে পারছেন? বিধবা স্ত্রী 15 বছর পরে মারা গেছে, তাহলে এখন ওই জমির মালিক হইছে বিমল সাহেবের ভাই, তার নাম হচ্ছে অমল। তো বৌদি মারা গেছে, আরিফ সাহেবরে আরো 1 বছর হাঁটতে দিছে, দেওয়ার পরে তাহলে আরিফ সাহেব হাঁটছে মোট কত বছর? আগের 10, এই যে 15, 15, 25, আর অমলের আমলে 26 বছর হাঁটছে। 1 বছর পরে ঈশা অমল বলতেছে আরিফ সাহেব রে, যায় দাদা এতদিন হাঁটছেন, এখন আমি মালিক হইছি আর আপনারে হাঁটতে দেব না, আপনি লোক ভেজাইলেন। আমার দাদা বৌদি বুঝতে পারে নাই, কিন্তু আপনার ভিতরে পেঁয়াজ আছে, আপনারে আমি হাঁটতে দিব না। এখন আরিফ সাহেব বলতেছে যে তুমি তো দিবি, তোর ঘাড়েও দেবে, যে আমি তো 20 বছর লাগে সুখাধিকার বর্জিত হইতে, আমি হাঁটছি কত বছর? 26 বছর। আরিফ সাহেব গিয়ে সুখাধিকারের মামলা দায়ের করে দিছে, যে ওর অনার আমি 20 বছর ধরে হাঁটি, আমারে হাঁটতে বাধা দিছে, বাধা দেওয়ার 2 বছরের মধ্যে আমি মামলাটা করছি। তো বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর অমল বলতেছে যে ওর অনার আরিফ সাহেব যে 26 বছর হাঁটে এটা নিয়ে আমিও অস্বীকার করতেছি না, আমিও স্বীকার করি আরিফ সাহেব 26 বছর হাঁটে, বাট আপনি তামাদি আইনের 27 ধারাটা আপনার দেখতে মর্জি হয়, কারণ এই 26 বছরের মধ্যে তামাদি আইনের 27 ধারায় বলা আছে যে সুখাধিকারের যে সম্পত্তি এটা যদি কেউ জীবন সত্ত্বে ভোগ করে তাহলে ওই মেয়াদটা সুখাধিকারের মেয়াদ হতে বাদ যাবে। তাহলে যদিও আরিফ সাহেব হাঁটছে 26 বছর, বাট আমার বৌদি জীবন সত্ত্বে এই সম্পত্তি ভোগ করছে কত বছর? 15 বছর। তাহলে 26 থেকে বাদ যাবে কত? 15, 15 বছর বাদ যাবে। তাহলে আরিফ হাঁটছে কত? 16 বছর, মানে 11 বছর, সরি। 15 যদি বাদ যায় তাহলে আর থাকে কত? 11। সো ইওর অনার আরিফ সাহেব 11 বছরের সুখাধিকার অর্জিত হয় না। সো আরিফ সাহেব এই মামলায় কি হবে বলেন তো? মামলায় হেরে যাবে। বুঝতে পারছেন? এখন জীবন সত্ত্বে যদি 5 বছর ভোগ করতো সেটাও বাদ যেত, যদি একদিন ভোগ করতো সেটাও বাদ যেত। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকারের যে সম্পত্তি এটা জীবন সত্ত্বে যতদিন ভোগ করবে এই সময়টা কি যাবে? এখন এই ক্ষেত্রে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে রিভার্সনার কে, রিভার্সনারের অধিকার সম্পর্কে আলোচনা করুন। এখন যারা তামাদি আইন পড়ছি আমরা মোটামুটি, আমাদের এখানে ছাড়া অন্যান্যরা জীবনেও জানে না যে রিভার্সনার কে।
আর এই রিভার্সনার এই জায়গায় আসলো কিভাবে? রিভার্সনারের কথা তামাদি আইনের কত ধারায় আছে? 27 ধারায়। রিভার্সনার হলো ভাবি উত্তরাধিকারী, ভাবি উত্তরাধিকার মানে হলো হবু। তাহলে এই জায়গায় ওই যে যে আহ বিধবা স্ত্রীর মানে ওই অমল বিমল সাহেবের যে ভাই, উনি ছিলেন ওনার দাদার সম্পত্তির কি বলেন, ভাবি উত্তরাধিকারী। এখন ভাবি উত্তরাধিকারী এই মানে এই না যে ও যে ওনার ভাবি হয়, ভাবির উত্তরাধিকারী এই এই ভাবি মানে হলো হবু। বুঝতে পারছেন? তাইলে ভাবি উত্তরাধিকারী বা রিভার্সনারের অধিকার সম্পর্কে আলোচনা করতে তামাদি আইনের কত ধারায়? 27 ধারায়। বুঝছেন? এখন আপনাদের এইবার প্রিলিতেও একটা প্রশ্ন আসছিল যে যদি এইভাবে এটা চিন্তা করেন যে ওই আরিফ সাহেব মানে আমাদের ওই অমল সাহেবের যে বৌদি, সে যদি, আমি একটু সুনির্দিষ্ট প্রতিকার এনে চলে যাই, অমল সাহেবের বৌদি বলতেছে যে অমল তো আমার সম্পত্তি পাবেই, তার আগে আমি একটু ওই সম্পত্তি অপচয় করে যাই বা স্থানান্তর করে যাই, যে ওরে ও যাতে না পায় বা ও যাতে কম পায়। তাহলে এই মুহূর্তে ওই যে যে অমল বিমল সাহেবের ভাই যে অমল, সে তো এখনো মালিক হয় নাই, মালিক হবে কখন? বৌদি মরে যাওয়ার পরে। এখন বৌদি যদি চেষ্টা করে এই সম্পত্তির অপচয় করার জন্য, এখানে দুইটা বিষয়, যদি অপচয়ের জন্য চেষ্টা করে, চেষ্টা এখনো করে নাই, তাহলে অমলের প্রতিকার হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে। আর যদি অলরেডি অপচয় করে ফেলে বা হস্তান্তর করে ফেলছে, তাইলে করবেন কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা। বুঝতে পারছেন? এখন আমরা তামাদি আইনের 27 ধারায় আবার ফেরত আসি। তামাদি আইনের 27 ধারায় বলছে যে শুধু বিজীবন সত্ত্বে যতদিন ভোগ করছে এটাই বাদ যাবে তা না, বরং যদি এটা হয় যে আপনার যদি ইজারা দেয়, ইজারা লিজ বা ইজারা, তাহলে ইজারার মেয়াদ হইতে হবে কত বছরের বেশি? 3 বছরের বেশি। যদি এক্সাক্ট 3 ইয়ার্স হয় তাহলে হবে না। অর্থাৎ এই উদাহরণটা যদি আমরা এইভাবে কনভার্ট করি যে বিমল মারা যায় নাই, বিমল 10 বছর মালিক ছিল, আরই ফাটছে, ওই জমিটা লিজ দিছিল বিমল, 15 বছরের লিজ। এরপরে 15 বছর পরে আবার বিমলের কাছে ফেরত আসছে। তাহলে এই ফেরত আসার পর বিমল যদি বলে যে আরিফ আরিফ তুমি তো অনেকদিন হাঁটছো, এখন আর হাইটো না, তখন আরিফ গিয়ে মামলা করছে যে কেন হাঁটবো না, আমার তো 25 বছর আমি হাঁটতেছি। তখন বিমল বলবে যে ইওর অনার, দেখতে মর্জি হয় যে 25 বছরের মধ্যে 15 বছর মালিক এই এটার ছিল কিসে? লিজে, ইজারায়। ওই 25 বছর, এই 15 বছর আমি মালিক ছিলাম না, তো ওই 15 বছর তামাদি আইনের 27 ধারা অনুসারে বাদ যাবে। কিন্তু লিজ যদি 3 বছর থাকতো তাহলে বাদ যেত না, 3 বছরের বেশি হইলে বাদ যাবে। আর জীবন সত্য হইলে কতদিন, যেদিনই হোক না কেন বাদ যাবে। বুঝছেন? 27 ধারায় আর একটা কথা বাদ আছে, সেই কথাটা একটু ব্যাখ্যা দিই। সেই কথাটা হলো যে এই যে যে ওই যে যে রিভার্সনার যে মালিক হলো, মানে তার বৌদি মারা যাওয়ার পরে অমল যে মালিক হলো, বা লিজ শেষ হওয়ার পরে বিমল যে তার মালিকানা ফিরে পেল, একে বাধাটা দিতে হবে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। বুঝছেন? মানে তুমি এই জমির উপর দিয়ে হাঁটবা না, এই বাধাটা দিতে হবে কয় বছরের মধ্যে? 3 বছর। উনি যদি 3 বছরের বেশি সময় পরে গিয়ে বাধা দেয়, তাহলে ওনার ক্ষেত্রে 27 ধারার বিধান প্রযোজ্য হবে না। বাদন সাহেব বুঝতে পারছেন? যদি 4 বছরের মাথা গিয়ে বাধা দেয়, উনি 27 ধারার সুবিধা পাবে না, মানে ওই লোকটা 27 ধারার সুবিধা পাবে না, সেক্ষেত্রে আরিফ সাহেব মামলায় জয়ী হবে। এই হলো কথা। তো এই ছিল আমাদের 26, 27, 28। সো মোটামুটি বুঝাইলাম। এখন আমরা একটু পড়া শুরু করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আর 10-12 মিনিট একটু পড়বো, তারপরে আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার আমাদের আইনের যদি একটু বাকি থাকে, আগামীকাল সকালে ক্লাস বার কাউন্সিল শুরু হবে। তাহলে আমাদের এখানে যেটা আসছে 8-এ, সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়। বিলুপ্ত হয় মানে কি বলেন তো? শেষ হয়। বা বিরুদ্ধ দখল বলতে কি বোঝায়? এটা কত দ্বারা? 28 দ্বারা। দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা করতে হয়, এটা আমরা একটু পড়ি। দেখেন, প্রথমে আমরা চলে আসি সম্পত্তির অধিকার যেভাবে বিলুপ্ত হয়। তামাদি আইনের 28 ধারার বক্তব্য অনুযায়ী কোন সম্পত্তিতে দখল লাভের জন্য মামলা করার বিষয় এ আইনে যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তা অতিবাহিত হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কিভাবে বা কি কারণে একজনের সম্পত্তিতে থাকা তার অধিকার বিলুপ্ত হয়ে যায় সেই সম্পর্কে বিধান করে দেওয়া হয়েছে। এটা আপনি নিজের মতো করে লিখবেন যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির দখলে থাকে বা সে যদি মালিক হয়,
পরবর্তীতে যদি কাউকে বেদখল করে এবং বেদখল করার পরে সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই দখল ফিরে পাওয়ার জন্য মামলা না করে, তাহলে তার ওই সম্পত্তি থেকে অধিকার কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। অনুচ্ছেদ 142-এর মধ্যে উল্লেখ করা হয়েছে, বাদীর দখলে থাকাকালে সে যদি বেদখল হয় এবং নিজের দখল বজায় না রাখে, তাহলে বেদখল হওয়ার বা যেদিন থেকে দখল বজায় না রাখে সেই তারিখ থেকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি সে মামলা দায়ের না করে, তাহলে 28 ধারার বিধান অনুযায়ী তার অধিকার কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এবং যে ব্যক্তি দখলে আছে সে যদি 12 বছরের বেশি সময় তার নিরবিচ্ছিন্ন দখলে থাকা প্রমাণ করতে পারে, ওই সম্পত্তিতে তার আন্ডারলাইন করেন বিরুদ্ধ দখলজনিত ও সত্ত্ব সৃষ্টি হবে, টাইটেল বাই অ্যাডভার্স পজেশন। এখন আমরা চলে আসি বিরুদ্ধ দখল আসলে কাকে বলে। বিরুদ্ধ দখল অলরেডি পাইছি, তারপরেও যদি দেখি, বিরুদ্ধ দখলের উপর একটু লিখে রাখেন জবরদখল। জবরদখল বিরুদ্ধ দখল একই। এই জায়গা তানভীর, এখানে এখানে এই যে এখানে। দ্য লিমিটেশন অ্যাক্টের দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 28 ধারা অনুযায়ী কোন সম্পত্তিতে দখল লাভের জন্য মামলা করার বিষয় এই আইনে যে সময়সীমা নির্ধারণ করে দেয়া আছে তা অতিবাহিত হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার নষ্ট হয়ে যাবে এবং বিবাদীর তথা দখলকারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। সম্পত্তিতে বিবাদীর এরূপ দখল ও মালিকানা লাভ করাকে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজেশন বলে। তো যদি আমরা একটু উদাহরণে চলে আসি ভাই, উদাহরণটা যদি একটু পড়ি, যে করিম একটি জমির মালিক, খবির করিমকে উক্ত জমি থেকে বেদখল করে। বেদখল হওয়ার 12 বছরের মধ্যে করিম যদি খবিরের বিরুদ্ধে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের না করে, তবে উক্ত জমিতে করিমের সত্ত্ব বিলুপ্ত হবে এবং খবিরের দখলী সত্ত্বের মাধ্যমে যে মালিকানা লাভ করবে তাকে বিরুদ্ধ দখল, জবরদখল বা অ্যাডভার্স পজেশন বলে। এখন আপনাদের অনেক প্রশ্নের উদ্ভব হতে পারে, তবে তার আগে বিরুদ্ধ দখলের কতগুলো উপাদান আছে, এই উপাদানগুলো আমরা একটু দেখি। উপাদান বা শর্ত একই। যদি বলে বিরুদ্ধ দখলের শর্ত কি, তাহলেও উত্তর যা। যদি বলে উপাদান কি, তাহলেও তাই। বলুক আর না বলুক, বিরুদ্ধ দখল যে জায়গায় লিখবেন উপাদানও সে জায়গায় লিখবেন। জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখল থাকতে হবে। এক্ষেত্রে প্রকৃত দখল বাদে খতিয়ানের দখল গ্রহণযোগ্য হবে না। আপনি খতিয়ানে লেখা আছে দখলে আছে রহমান সাহেব, কিন্তু প্রকৃতপক্ষে ওই জায়গায় রহমান সাহেবের কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা জবরদখল হবে না। জবরদখল অবশ্যই আন্ডারলাইন করবেন, প্রকাশ্যে, নিরবচ্ছিন্ন এবং শারীরিকভাবে হতে হবে। আপনি যদি অনুমতি নিয়ে থাকেন, তাহলে জবরদখল 100 বছর থাকলেও হবে না। জবরদখল মানে হলো আমি আছি, পারলে আমারে উঠো, বুঝতে পারছেন? জোরপূর্বক। তারপরে দেখেন, সম্পত্তির মালিকের আন্ডারলাইন করেন জ্ঞাত সারে বেদখল অনুষ্ঠিত হতে হবে। মানে তারে যে সম্পত্তির মালিক সে জানবে তারে বেদখল করছেন, এটা তার অবশ্যই জানতে হবে। বিবাদীকে উক্ত স্থাবর সম্পত্তি আন্ডারলাইন করবেন নিরবিচ্ছিন্ন ভাবে 12 বছর কিংবা তারও বেশি সময় যাবত দখলে রাখতে হবে। অ্যাটলিস্ট কত বছর রাখতে হবে? 12 বছর। জবরদখলকারী তার আগে একটু বলে দিই, 12 বছর যে দখলে রাখতে হবে এই কথাটা কিন্তু 28 ধারায় বলে নাই। আমি একটু বলে দিই, 28 ধারায় যে কথাটা বলছে, যে বেদখল হয়েছে তার মামলাটা করতে হবে কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে মামলা না করলে তার তামাদি মেয়াদ গণনা, তার তামাদি দ্বারা বাড়িতে হবে ওই মামলা। আচ্ছা, জবরদখলকারী বাদীর সত্ত্ব অস্বীকার করবে। সে যদি বলে যে আমি দখলে আছি, অমুক মালিক আমি স্বীকার করি, কিন্তু আমি জবরদখল দাবি করতেছি, হবে? প্রকৃত মালিকের আন্ডারলাইন করবেন, অনুমতি নিয়ে দখলে থাকা যাবে না। অনুমতি নিয়ে দখলে থাকলে কি দ্বারা বাড়িতে হবে বিথিকা? কি কার্য? স্বকার্যজনিত বাধা। এখন ভাই এটা একটু দেখি আমরা, দেখেন যে দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা করতে হয়, কতদিন, এটা বিবিআই। এখানে এই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে আপনি 12 আর ওই সরি 142 আর 144-এর পার্থক্য বুঝতে পারবেন। এটা বিবিআই। তো বিবিআই কেন? কারণ আমরা জানি 8 ও 42 ধারার মামলার তামাদি মেয়াদ বলছে তামাদি আইনের 142 অনুচ্ছেদে কত বছর? 12 বছর। তো শুধু 142-এও বলে নাই, 144-এও বলছে। এখন কখন 142 প্রযোজ্য হবে, কখন 144 প্রযোজ্য হবে, এটা রহমান সাহেব জানেন? আলম ভাই জানেন না মাথা সাদা হয়ে গেছে? হ্যাঁ, মাসুদ জানেন?
এই দেলোয়ার জানেন? আচ্ছা, বিথিকা হ্যাঁ জানি তো স্যার, কেমনে উত্তরে জানেন রে? আপনার কথাই একশো শুনি। 142 তো নিজে যে সম্পত্তি কিনবো সেটারে, 144 হলো আমি যদি উত্তরাধিকারী সূত্রে জমি পাই, হুম সেই ক্ষেত্রে আমার দলিল আছে কিন্তু আমি দখলে নেই। হুম পরে যখন আমার আছে টাকা। বাবা মরে গেল, হুম আমি দখল করলাম, আমার যে দখলে আছে সে আমার পাওয়া দিল, এই জমি আমি এখন চাষ করি, তাই না? জি বিথিকা, ধন্যবাদ। সবাই ভাবছে আপনি পারবেন না নে। জি, এখন হ্যাঁ ঠিক আছে। দেখছেন আরিফ সাহেব? আচ্ছা, তো তাহলে আপনার মনে রাখতে হবে, পাশাপাশি এই শুনেন, 142 আর 144 যারা পারেন না, মনে রাখা খুব সহজ। একটা হলো আপনি মালিক, আপনার সশরীরে বেদখল করছে, তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। এটা হলো 142। ধরেন তানভীর একটা বাড়ির মালিক, তানভীরকে এসে তার প্রতিবেশীরা তানভীরে তুলে দিছে, তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে তানভীরকে মামলাটা করতে হবে। এটা হলো 142, মানে উনি মালিক এবং বেদখল হয়েছিল, সেই ক্ষেত্রে হলো 142। আর যখন উনি মালিক বাট উনি বেদখল হন নাই, কিভাবে? ধরেন তানভীর একটা বাড়ি কিনছে, এখন ওই বাড়িতে 10টা ফ্ল্যাট আছে। এখন 10টা ফ্ল্যাটের উনি বাড়ি কেনার পরে যখন ওই বাড়িটার দখলে দেবে, দেখলো যে ওই বাড়িতে অলরেডি দুইজন ভাড়াটিয়া আছে, তারা দাবি করতেছে যে এই দুই ফ্ল্যাটের মালিক হচ্ছে তারা। তাহলে ওই বাড়িতে তো মানে তানভীর মালিক, বাট ওই যে যে তারা দাবি করতেছে এটা, এখানে তানভীর কিন্তু অলরেডি বেদখল হয় নাই, মানে শুরু থেকেই বেদখল হইয়া আছে। তাহলে এই ক্ষেত্রে তানভীরকে তাদের দুইজনকে উচ্ছেদ করার জন্য মামলা করতে হবে 12 বছরের মধ্যেই, বাট এই 12 বছর হচ্ছে কত? 144। আরো ভালো উদাহরণ যদি এইভাবে দেই, যে ধরেন একজনের পিতা মারা গেছে, পিতা মারা গেলে পুত্র গেছে পিতার জমি দখল নিতে, মানে যেহেতু সে মালিক, সে মালিক। এখন তার চাচা দাবি করতেছে যে বাবা, এই জমির মালিক তো আমি, তোমার পিতা না, কিন্তু অলরেডি মালিক হচ্ছে কে? পুত্র মালিক হয়ে গেছে। তার পুত্র মালিক। এখন সেই ক্ষেত্রে যেহেতু সে সত্য দাবি করতেছে, সে ওই ওই তার চাচার বিরুদ্ধে 842-এর মামলাই করবে। বাট এই ক্ষেত্রে তামাদি আইনের 144 অনুচ্ছেদ, অর্থাৎ যখন আপনি দখলে ছিলেন, বেদখল হয়েছেন, সেই ক্ষেত্রে হলো 142। যখনও কোনো প্রকাশ্য বিধান নাই, বা অর্থাৎ আপনি বেদখল হন নাই কিন্তু আপনি সত্য দাবি করতেছেন, কিন্তু অলরেডি বেদখল হয়ে আছেন, সেই ক্ষেত্রে হলো কত? 144। হ্যাঁ হাবিবুর রহমান সাহেব বলেন। যেটাই বলে। কথা বলেন না, প্রশ্ন শুনেন, বলেন। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে তামাদি গণনার সময় শুরু হবে কখন থেকে? কোনটার ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে 144 অনুচ্ছেদ অনুযায়ী সেদিন তামাদি থেকে অস্বীকার গণনা করবে। আচ্ছা, এরকম কোন ক্ষেত্র যদি হয় যে ক্ষেত্রে মূল মালিক যিনি, উনি বেদখল আছেন তামাদির ঊর্ধ্বকাল যাবত, এরপরে মালিকানা হস্তান্তর হয়েছে, সেক্ষেত্রেও কি 144 প্রয়োগ করা যাবে? মানে মূল মালিক বেদখল হয়েছে, এরপরে উনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, তাই? জি জি, উনি তামাদির ঊর্ধ্বকাল যাবত বেদখল ছিলেন। মনে করেন উনি 15 বছর যাবত ওই জমিতে যাইতে পারেন নাই, হুম। জবরদখলকারীরা ওইখানে তারা জবরদখল করে আছে। পরে উনি বিক্রি করে দিয়েছেন। এখন নতুন মালিক কি আবার নতুন করে তামাদি গণনা শুরু করতে পারবে? পারবে। উনি যদি দেখাইতে পারে অমুকের কাছ থেকে আমি কিনছি, এখন পরবর্তীতে মামলায় কি হবে সেটা, বাট দাবি তো ডেফিনেটলি করতে পারে, এবং উনি 144-ই প্রযোজ্য হবে। কলম ছিল। আচ্ছা, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে যদি ওই যে যারা জবরদখলকারী তারা প্রমাণ করতে পারে যে মূল মালিকের সত্ত্বই বিলুপ্ত হয়ে গেছে, আপনার শর্ত কিভাবে আসে এখন? জি জি এটা জি ওই জি মামলায় ডিসাইড হবে। জি জি জি। আচ্ছা, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। আমি এখানে রাখিয়ে যাই স্যার। আরে নেই, তাহলে আমাদের ব্যাগ থেকে বের করছি। বিথিকা দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা করতে হয়, তাহলে এটা পড়েই নিয়েন, 142 আর 144। তো আমাদের আর 23 তো 16 পেজ আছে, কালকে বার কাউন্সিলের নোট নিয়ে আসবেন। আর আজকে এই পর্যন্তই। যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আগামীকাল এসে করেন। আর যার যার মন চাই আইসেন, আমি আলোচনা করবো আর কি, যার ইচ্ছা হয় আইসেন। স্যার কোন মধ্যে জি স্যার
মাহমুদ, প্রশ্ন নিব, শুনেন, পরে আগে কথা বলেন এই জায়গায়। কাগজ দিছি কালকে, সবাই পান নাই? টাকা দিয়ে পাইছেন? পরে দেখেন নাই? ওই জায়গায় আগামী 9 দিন কোন সময় পড়া কখন কি সব ওই জায়গায় লেখা আছে। মাহমুদুল, আপনার প্রশ্ন নিচ্ছি, একটু 2 মিনিট অপেক্ষা করেন, কিংবা একটু যেয়ে নিক।